রোদ্দুর ভাই, এত রাতে আপনি আমাদের এখানে কেন? আপনার না আজ বিয়ে ছিল? রোদ্দুর কিছু না বলে দুপা এগিয়ে এসে ওহিকে শক্ত করে জড়িয়ে ধরে। ওহি চমকে যায়, ভীষণ চমকে যায়। তার মাথায় কিছুই ঢুকছে না। তার জানা মতে আজ রোদ্দুরের বিয়ে এবং হিসেব অনুযায়ী তাকে এতক্ষণে বাসর ঘরে থাকার কথা, কিন্তু বাসর ঘর ফেলে রোদ্দুর তার বাড়িতে কেন? কয়েক সেকেন্ডের মধ্যে রোদ্দুরের ফোপানোর শব্দ ওহির কানে বাজে। ওহি আরেক দফা চমকায়। রোদ্দুরের মতো স্ট্রং একটা ছেলে কান্না করছে। তাহলে কি কোনোভাবে বিয়েটা হয়নি? কোণে পালিয়েছে বা অন্য কিছু? নিজের ভেতরে এক ধরনের ভালো লাগা কাজ করছে ওহির। তার রোদ্দুর ভাই তাহলে বিয়ে করেনি। সে দুহাত রোদ্দুরের পিঠে রেখে জড়িয়ে ধরে। তার নিজেরও চোখের কোণে অশ্রু চিকচিক করে। অজান্তা ও আমায় নাকি ভালোবাসে না, এতদিন নাকি প্রেমের অভিনয় করেছে, শেষ মুহূর্তে সব ভেস্তে দিয়ে চিঠি লিখে পালিয়েছে। বৃষ্টি প্রথমবার যখন আমায় প্রপোজ করেছিল ভার্সিটির সবার সামনে, ওকে রিজেক্ট করেছিলাম। সেই অপমানের প্রতিশোধ নেয়ার জন্যই ও নাকি 3টে বছর ভালোবাসার নাটক করেছে। রোদ্দুরের ভেজা কণ্ঠ কানে আসে ওহির। রোদ্দুরের সব কথা ছাপিয়ে তার মুখে অজান্তা ডাকটা যেন প্রতিধ্বনি হয়ে বারবার কানে বাজে। ছোটবেলা থেকেই রোদ্দুর তাকে অজান্তা বলে ডাকে, কখনো ওহি বলে ডাকেনি। রোদ্দুরের যেন হুঁশ নেই, কিন্তু ওহির পা ধরে এসেছে। তাছাড়া রোদ্দুর নিজের সম্পূর্ণ ভার তার উপর ছেড়ে দিয়েছে। এভাবে আর কিছুক্ষণ থাকলে নিশ্চিত পা ভেঙে পড়ে যাবে। রোদ্দুর ভাই, আমায় ছাড়ুন, একটু বেডে বসুন। ওহির কথায় কর্ণপাত করলো না রোদ্দুর। যেরকম ছিল তেমনই থাকে। অগত্যা সে নিজে থেকে রোদ্দুরকে ঠেলে নিজের বেডে বসায়। নিজেও ধপ করে রোদ্দুরের পাশে ধপ করে বসে বড় বড় করে শ্বাস নেয়। তারপর বলে ফেলে, একটুর জন্য তো আমার শ্বাসটাই চলে যাচ্ছিল। এইভাবে কেউ জড়িয়ে ধরে? রোদ্দুর তার দিকে রক্ত চক্ষু নিয়ে তাকায়। তা দেখেই ওহি ভয় পেয়ে যায়। সঙ্গে সারা মুখে লজ্জার আভাস ছড়িয়ে পড়ে। ছি, কি বলতে কি বলে ফেলেছে। নিজেকে সামলে সেন্টার টেবিল থেকে এক গ্লাস পানি এনে রোদ্দুরের সামনে ধরে বলে। রোদ্দুর ভাই, পানিটা খান। রোদ্দুর দ্বিরুক্তি না করে পানির গ্লাস হাতে নেয়, ঢকঢক করে পুরো গ্লাস শেষ করে। ওহি তার দিকে পূর্ণ দৃষ্টি দেয়। রোদ্দুরের চোখ ফোলা ফোলা, মুখে এখনো শুষ্ক পানির বলি রেখা, চোখের মনি অস্বাভাবিক লাল লাগছে। পরনের পায়জামা পাঞ্জাবির ভাঁজ এলোমেলো হয়ে গেছে, চুলগুলো অবিন্যস্ত। তবুও কি সুন্দর লাগছে তাকে। এত সুন্দর মানুষ কি পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে? ওহি বড় করে ঢোক গিলে। রোদ্দুর তার সৎ মায়ের বোনের ছেলে। তার নানা ভাই 2 বিয়ে করেছিল। রোদ্দুর ভাইয়ের মা ছিল প্রথম পক্ষের, আর তার মা দ্বিতীয় পক্ষের। কিন্তু দু বোনের সম্পর্ক এক আত্মার। বড় খালা তার মাকে খুবই ভালোবাসে, নিজের কোলে পিঠে করে মানুষ করেছে তার মাকে। দু পরিবারের মধ্যে খুবই ভালো সম্পর্ক। ছোটবেলা থেকে দু পরিবারের মধ্যে যাতায়াত ছিল অনেক ঘন ঘন। রোদ্দুর ভাইয়ের থেকে সে বয়সে অনেক ছোট। রোদ্দুর হিম নামক মানুষটার অতিরিক্ত রাগের জন্য ওহি তাকে ছোটবেলা থেকেই ভয় পায়। যতটা সম্ভব দূরে দূরে থাকে। ছোটবেলা থেকে কুকুর তার ভীষণ অপছন্দের। সে যখন ক্লাস 4-এ, তখন রোদ্দুর একবার ইচ্ছে করে তার কোলে নিজের পোষা কুকুর ছেড়েছিল। সেই কুকুর আবার তাকে আছড়েও দিয়েছিল। সেদিন কি যে ভয় পেয়েছিল। তারপর থেকে ইচ্ছে করেই রোদ্দুর নামক ভয়ানক প্রাণীকে সে অ্যাভয়েড করে চলতো। তাকে নিয়ে কোনো আলাদা ফিলিংস কাজ করতো না। কিন্তু সেদিন যেন হুট করে সব চেঞ্জ হয়ে গেল। চেনা রোদ্দুর তার কাছে যেন অচেনা হয়ে গেল। তাকে নিয়ে অন্যরকম স্বপ্ন বানা শুরু করলো। সে তখন সদ্য ক্লাস 10-এ উঠেছে। সারাদিন বাদল ঝরা শ্রাবণের এক সন্ধ্যায় কলিং বেলের আওয়াজে দরজা খুলে দেখে রোদ্দুর দাঁড়িয়ে আছে, একদম কাক ভেজা হয়ে। রোদ্দুরের সমস্ত শরীর বেয়ে টপ টপ করে পানি পড়ে ফুলের বন্যা বানিয়ে ফেলছে। তার চুলগুলো জবজবে হয়ে কপালে লেপ্টে আছে, ভ্রু যুগল বেয়ে পানির ধারা। ঠোঁটের পাতা ভিজে ভারী হয়ে আছে যেন। খোঁচা খোঁচা দাড়িগুলো যেন সগর্ভে দাঁড়িয়ে আছে, অযাচিত বিন্দু বিন্দু জলরাশি, যেগুলো যেন ওহিকে চম্বুকের মতো তার দিকে টানছে। কতক্ষণ এভাবে তাকিয়েছিল জানা নেই। রোদ্দুরের ধমকে সে দরজা থেকে সরে যায়। তারপর যেন তার কি হয়ে যায়, মনের ভেতর অন্যরকম অজানা অনুভূতি হয় রোদ্দুরকে ঘিরে। প্রতি রাতে স্বপ্ন দেখা, তাকে কল্পনা করতে করতে ঘুমিয়ে যাওয়া, যা তার নিত্য নৈমিত্তিক ব্যাপার।
একটা সময় সে বুঝতে পারে সে রোদ্দুর হিম নামক মানুষটাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু ততদিনে রোদ্দুর নিজেকে অন্য কারোর মায়ায় জড়িয়ে ফেলেছে, তাই তার একতরফা ভালোবাসা পূর্ণতা পায়নি। এইভাবেই সামনে দাঁড়িয়ে থাকবি? রোদ্দুরের কথায় ঘোর কাটে ওহির। ব্যতিব্যস্ত হয়ে রোদ্দুরের হাত থেকে গ্লাস নিয়ে টেবিলে রাখে, ফের তার পাশে এসে বসে বলে, রুদ্র ভাই, সব ঠিক আছে? কিচ্ছু ঠিক নেই, আর হবেও না। আমি সেই বিকেল থেকে কান্না করতে করতে ক্লান্ত। আমি এখন ঘুমাবো। তোর রুমে আসার আগে ঘুমের ট্যাবলেট খেয়েছি, চিন্তা করিস না। 20 mgর একটা খেয়েছি মাত্র। ওহিকে কিছু বলার সুযোগ না দিয়ে রোদ্দুর বিছানায় গা মেলে দিল। ওহি ঝটপট বলল, রুদ্র ভাই, আপনি গেস্ট রুমে যান, এটা আমার রুম। বাসায় কাজের লোক বাদে আর কেউ নেই, সব আপনাদের বাসায়। আপনি না হয় যে কারো রুমে ঘুমান, কিন্তু আমার রুমে নয়। উঠুন। রোদ্দুর উত্তর দেয় না। ওহি রোদ্দুরের বাহুতে একটা ধাক্কা দিতেই সে চোখ বন্ধ রেখেই ওহির হাত চেপে ধরল, জর্ণ গলায় বলল, ঘুমাতে দে আমায় অজান্তা, নইলে তোর খবর আছে। বাসা থেকে পালিয়ে এসেছি এক প্রকার, একটু নিরিবিলি থাকার জন্য। সবাই আমার দিকে করুণার দৃষ্টিতে তাকাচ্ছে, যা অসহ্যকর। আমার রুমের সব ভাঙচুর করে এসেছি। আপনি এখানে এসেছেন সবাই জানে? জানি না। রুদ্র ভাই, কিছু খাবেন? কখন খেয়েছেন? এক ঘুষি দিয়ে নাক ফাটিয়ে ফেলবো অজান্তা, বিরক্ত করতে বারণ করেছি। ওহি আর বিরক্ত করে না। সাবধানে রোদ্দুরের হাতের ভাঁজে চেপে রাখা নিজের বন্দি হাতটা মুক্ত করতে চায়, কিন্তু রোদ্দুর ছাড়ে না। হাল ছেড়ে চুপচাপ বেডে বসে রোদ্দুরের মুখ পানে চেয়ে থাকে। তার খুব ইচ্ছে হয় রোদ্দুরের চুলে বিলি কেটে দিতে, হাত বাড়িয়েও গুটিয়ে নিয়ে আসে, কোথাও যেন বাধা। মিনিট 10 পর রোদ্দুরের ভারী নিঃশ্বাসের শব্দ কানে আসে ওহির। যা, রোদ্দুর ঘুমিয়ে পড়েছে, তার মানে মেডিসিন অতি দ্রুত তার কাজ শুরু করেছে। সে এক প্রকার জোর করেই রোদ্দুরের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। মাকে ফোন দিয়ে সব বৃত্তান্ত জানাতে হবে তার। রোদ্দুর যে এখানে সেটাও জানাতে হবে। পায়ের নিচ থেকে সাবধানে চাদরটা উঠিয়ে রোদ্দুরের গলা অবধি জড়িয়ে দেয়। সরে আসার আগে আরেকবার রোদ্দুরের মুখ পানে চাইতেই তার ভয়ঙ্কর একটা ইচ্ছে জাগে। নিজের লাগাম ছাড়া ইচ্ছেকে দমন করতে না পেরে রোদ্দুরের কপালে গভীর এক চুমু বসিয়ে দেয়। তারপর অতি দ্রুত টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে বের হয়ে যায়। বিকেলবেলা পা দিয়ে বেলকুনির কাছ ঠেলে ভেতরে ঢুকে ওহি। তার এক হাতে এক কাপ চা আর ডান হাতে হুমায়ুন আহমেদের স্যারের একটা বই। রোদন ভরা এ বসন্ত, অষ্টমবারের মতো বইটি পড়া শুরু করেছে সে। বেলকুনির মাঝ বরাবর রাখা ছোট্ট টেবিলের ওপর বইটা রেখে সে চেয়ারের প্রকৃতি পানে বসে পড়ল। চায়ের কাপে এক চুমুক দিতেই সামান্য ভালো লাগার অনুভূতি হলো। কিছুদিন হলো তার মন খচখচ করছে। অনেক চেষ্টা করেও রোদ্দুরের সাথে যোগাযোগ করতে পারেনি। আজ এক সপ্তাহের মতো হলো ওহি রোদ্দুরকে দেখে না। রোদ্দুরের কোনো খোঁজ নেই। সে যে সেদিন রাতে তার রুমে ঘুমিয়েছিল, সকালবেলা সে পাশের রুম থেকে জেগে উঠে গিয়ে দেখে রোদ্দুর নেই। কাজের লোকের মাধ্যমে জানতে পারে ভোরবেলা সূর্য ওঠার আগেই চলে গেছে, কিন্তু কোথায় গেছে তা কাজের লোক জানে না। শুধু যেতে দেখেছে। একরাশ টেনশন নিয়ে সে রোদ্দুরের নাম্বারে ফোন করে। ফোন সুইচ অফ বলে। পরে সে খালাকে ফোন দিয়ে জানতে পারে রোদ্দুর বাসে ফিরেছে এবং এখন নিজের রুমে দরজা আটকে আছে। ওই স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই 7 দিনে সে অনেকবার রোদ্দুরের ফোনে কল দিয়েছে, কিন্তু রোদ্দুরের ফোন সেদিনের পর থেকে বন্ধ। সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিনরাত নিজের রুমে থাকে। ওহির বড় মায়া হয়। রোদ্দুরের চেয়ে মেয়েটার সাথে প্রেমের সম্পর্ক ছিল। তার নাম বৃষ্টি। অসম্ভব সুন্দর গড়নের একটা মেয়ে। ওই যে বছর রোদ্দুরের ভার্সিটিতে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়, সেই বছরই রোদ্দুরের ভার্সিটির পাঠ চুকে যায়। বাবার বিজনেসে তখন ঢুকে পড়ে। আর বৃষ্টি রোদ্দুরের 1 বছরের জুনিয়র হওয়ার কারণে ওহির সাথে প্রায় ভার্সিটিতে কথা হতো। কোনো দিন রোদ্দুর যখন অফিস থেকে সোজা ভার্সিটিতে এসে বৃষ্টির সাথে দেখা করত। দূর থেকে সেসব দেখে ওহির বুক পড়ত। এখন ওহি 3rd ইয়ারে। ততদিনে বৃষ্টির পড়াশোনা শেষ বলে দুপক্ষের সম্মতিতে বিয়ে ডেট ফাইনাল হয়, কিন্তু বিয়েটা হয় না। হুট করেই ওহির অস্থির লাগতে শুরু করে। সে রোদ্দুরকে দেখবে, তাও আবার এক্ষুনি। সে এক চুমুকে বাকি চাটুকু শেষ করে দ্রুত নিচে নামে। যত দ্রুত সম্ভব রোদ্দুরের কাছে পৌঁছাতে হবে তাকে। মানুষ তীব্র সুখ এবং তীব্র দুঃখের সময় কাউকে পাশে চায়। রোদ্দুরের দুঃখের সময় এখন তাকে প্রয়োজন, বড্ড প্রয়োজন। রান্নাঘরে উকি দেয় ওহি।
তার মা খালার বাসা থেকে ফিরেছে 4 দিন হলো। সে নিঃশব্দে মায়ের পেছনে গিয়ে বলে, মা আমি খালামুনির বাসায় যাব। তার মা শাহানা বেগম চুলায় করলা ভাজি বসিয়েছে। তার বাবা ঢাকার নামকরা কলেজে ফিজিক্সের টিচার। তিনি আবার কাজের লোকের হাতে খান না, সেজন্য ছোটবেলা থেকে ওহি দেখে যাচ্ছে তার মা পরম যত্নে সবার জন্য রান্না করে। শাহানা বেগম চুলার আঁচ একটু কমিয়ে মেয়ের দিকে ফিরে তাকালেন। ভেজা হাত দুটো শাড়ির আঁচলে মুছে পড়লেন, তোর কাজকর্ম তো কিছুই আমি বুঝতে পারি না। হিমের বিয়ের সময় কত করে বললাম চল যাই, কিন্তু নানা রকম অজুহাত দেখিয়ে গেলি না। আর এখন ও বাড়ির সবার মানসিক অবস্থা ভালো না, তুই এখন ধেই ধেই করে নাচতে নাচতে যাবি? বলি তোর আক্কেল কবে হবে রে? মা তুমি এমনভাবে বলছো যেন আমি সত্যি সত্যি ও বাসায় গিয়ে নাচা শুরু করবনি। তোকে দিয়ে বিশ্বাস আছে? আচ্ছা যা, ড্রাইভারকে বল নিয়ে যাবে, আর ও বাড়িতে গিয়ে বেশি পাগলামো করিস। ওই মায়ের সামনে থেকে সরে আসে, ধূপধাপ পা ফেলে নিজের রুমে যায়। 4 মিনিটের মাথায় ছোট্ট একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিচে নামে। বুবু কই যাস? ওই সিঁড়ির ডান পাশে তাকিয়ে দেখে অপূর্ব তার ছোট ভাই, ক্লাস 9-এ পড়ে। সদ্য গোপ উঠেছে, যার জন্য সে সবসময় সবার থেকে লুকিয়ে থাকতে চায় লজ্জায়। তারা এই 2 ভাই বোনই। ওহি তার কাছাকাছি গিয়ে বলে, তুই কখন এলি? ক্রিকেট খেলতে না গিয়েছিলি শুনলাম। মাত্র এলাম। তুমি কি রোদ্দুর ভাইয়ার বাসায় যাও? যাবি তুই? চল যাই। অপূর্ব মুখে হাত রেখে ফিসফিস করে বলে, না তুমি যাও, তোমার ওখানে রোদ্দুর ভাই আছে, আমার তো কিছুই নেই। ওই হাত উঠে মারার আগে সে এক দৌড়ে রুমে চলে যায়। ওই মুচকি হাসে, মাকে বলে গাড়িতে ওঠে। রোদ্দুর ভাইদের বাসার হাতিঝিল। তারা থাকে মোহাম্মদপুর। মধ্যবর্তী দূরত্ব বেশি নয়, দ্রুত পৌঁছে যাবে। রোদ্দুর ভাইদের বাসার সামনে গাড়ি থামতেই নেমে পড়ে ওহি। সদর দরজার সামনে দাঁড়িয়ে উপরে তাকাতে একটা নেম প্লেট চোখে পড়ে, যেখানে খোদাই করা নিশ্চিন্ত ভবন। ওই অবাক হয় না, এ বাসার নাম 2 দিন পর পর পরিবর্তন করা হয়, আর এই কাজটা তার পিএইচডিধারী খালু সাহেব করেন। বাসার সমসাময়িক পরিস্থিতির উপর ভিত্তি করে অতি উৎসাহের সাথে কিছুদিন পর পর নতুন নেমপ্লেট লাগায়, কিন্তু সে অনুযায়ী এবার লাগানোর কথা অনিশ্চিন্ত ভবন। কারণ এখন তো রোদ্দুর ভাইয়ের এই অবস্থায় কেউ নিশ্চিত থাকার কথা না। সে দীর্ঘশ্বাস ফেলে কলিং বেল চাপ দেয়, সঙ্গে সঙ্গে খুলে যায় দরজা। মনে হয় ও পাশে কেউ যেন দরজা খোলার জন্যই হাত বাড়িয়ে অপেক্ষা করছিল। দরজা খুলেছে রোদ্দুর ভাইদের বাসার কাজের মেয়ে কুটি। কুটির ভালো নাম পারভিন, কিন্তু সে নাম এখন ডাইনোসরের মতো বিলুপ্ত। সবাই তাকে কুটি বলেই ডাকে। 17 থেকে 18 বছর বয়সের গোলগাল চেহারার প্রাণোচ্ছল একটি মেয়ে। ওইকে দেখে চমকে বলল, আফা আপনি? ওই ভেতর ঢুকে বলল, কুটি কেমন আছো? ভালো আফা, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি কুটি। কাউকে তো দেখছি না, সবাই কোথায়? সবাই উপরে হিম দাদা দরজার সামনে। দাদা দরজা খুলতেছে না, বলতেছে খাইবো না, আজ সারাটা দিন কিচ্ছু খাই নাই। ওহির বুকের ভেতর ব্যথা হয়। 1 সেকেন্ড বিলম্ব না করে ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। ওহিকে দেখে কেউ অবাক হয় না, যেন তারা ধরে নিয়েছিল এই অসময়ে সে আসবে, রোদ্দুরের পাশে থাকবে। ওই ইশাই কি হয়েছে জিজ্ঞেস করতে তার খালা এসে তাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। ওই খালার মুখ সামনে এনে মাথা নেড়ে কাঁদতে বারণ করে, চোখের জল নিজ হাতে মুছিয়ে দেয়। তার খালা শাইনুরের ভারিক্তি চেহারা। কয়েক মাস হলো ডায়াবেটিস ধরা পড়েছে। ডায়াবেটিস ধরা পড়ার পর থেকেই যেন হু হু করে তার মেদ বেড়ে যাচ্ছে। সামান্য বাতাসটুকু গ্রহণ করলে যেন ওয়েট বেড়ে যাচ্ছে। খালা এখন অল্পতেই হাঁপিয়ে ওঠে। একটু কান্না করলে তার ফর্সা মুখ লাল লাল হয়ে যায়। বড় বড় করে শ্বাস নিচ্ছে। ওই খালাকে জড়িয়ে বলল, খালামণি তুমি নিচে যাও, আমি দেখছি। তারপর পাশে দাঁড়িয়ে থাকা রোদ্দুরের বড় বোন রোদেলাকে বলল, আপু খালামণিকে নিচে নিয়ে যাও, প্রেশার হাই হয়ে যাবে। রোদেলা এক পাশ থেকে মাকে জড়িয়ে বলল, ওহিরে তুই একদম ঠিক সময়ে এসেছিস, আমি তোর কথাই ভাবছিলাম। এই দেখ, তোকে ফোন করার জন্য ফোনও হাতে নিয়েছি। ওই একটু হাসার চেষ্টা করলো। তার খালা শাহিনুর রোদেলার হাত ধরে নিচে নেমে গেল। ওই মাথার হিজাবটা খুলে চুলগুলো আলগা করলো। বিচ্ছিরি গরম লাগছে। ওনাটা কাঁধের দুপাশে ঝুলিয়ে দরজায় টোকা দিল। ওপাশ থেকে কোনো প্রত্যুত্তর আসলো না। ওই দরজার আঘাতের পরিমাণ বাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে রোদ্দুর বাজখাই গলায় বলল, একদম
শব্দ করবে না, মাথায় দিয়ে রক্ত উঠে যাচ্ছে। চুপচাপ রয়েছি, তোমরা সেটা থাকতে দিবে না, তাই তো? রোদ্দুরের কথা শেষ হতেই ঘর থেকে বিকট একটা শব্দ হলো, কিছু একটা ভাঙার শব্দ। এপাশ থেকে ওহির পিলে চমকে উঠল। কি রাক্ষস রে বাবা! সে মৃদু স্বরে পড়ল। রোদ্দুর ভাই, আমি অজন্তা ওহি। রোদ্দুর কোনো উত্তর দিল না। ওই পাশে তাকিয়ে দেখে ফজিলা খালা, মধ্যবয়স্কা মহিলা, যিনি প্রায় 2 যুগ ধরে এই বাসায় কাজ করে আসছে। তাকে ছোটবেলা থেকেই খুব আদর করে। ওই ফজিলাকে বলল। খালা, তুমি নিচে থেকে খাবার নিয়ে আসো বরং, আমি দেখছি। ফজিলা দ্রুত পায়ে নিচে নেমে গেল। ওহি দীর্ঘশ্বাস ফেলে দরজায় হাত রাখে। সেই মানুষটা একটু শান্তিতে নিরিবিলিতে থাকতে চায়, কিন্তু কেন জানি ঝামেলা একদম তার পিছু ছাড়ে না। কি হতো যদি রোদ্দুর ভাই শুরু থেকেই তাকে ভালোবাসতো, তার মনের মণিকোঠায় রাখতো, বুকে আগলে রাখতো? খুব ক্ষতি হয়ে যেত কি? রোদ্দুর ভুল মানুষকে ভালোবেসে কষ্ট পাচ্ছে, আর সে রোদ্দুরকে ভালোবেসে কষ্ট পাচ্ছে। হিসেব বরাবর। সত্যি প্রকৃতি সাম্যাবস্থা পছন্দ করে। ওই ফের দরজায় মৃদু কড়া নেড়ে ভাঙ্গা গলায় অনুরোধ করলো। রোদ্দুর ভাই, প্লিজ দরজাটা খুলুন, আমি একা আছি, আশেপাশে কেউ নেই। কয়েক মিনিট নীরবতার পর রোদ্দুর দরজা খুলো। 7 দিন পর রোদ্দুরকে দেখে ওহির বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এ কি চেহারা হয়েছে রোদ্দুর ভাইয়ের! এই কয়েকদিনে মনে হচ্ছে ওজন বেশ কমে গেছে। তাল গাছের মতো লম্বা লাগছে শুধু। দাড়ি, গোফ আর মাথার চুলে অ্যামাজনের জঙ্গল হয়ে গেছে যেন। চোখ দুটোতে কেমন ছন্নছাড়া ভাব, চোয়াল ভেঙে গেছে। চেহারায় কেমন অবিশ্রান্ত আর সন্ন্যাসী সন্ন্যাসী ভাব। মনে হচ্ছে জগৎ সংসারের কোনো কিছুতে তার কিছু যায় আসে না। ওই আলগোছে বলে ফেলল। এই কি চেহারা হয়েছে আপনার! রোদ্দুর কোনো উত্তর দিল না। এলোমেলোভাবে পা ফেলে দরজা থেকে সরে দাঁড়ালো। ওই ভেতরে ঢুকে দেখে রুমে যাচ্ছে তাই অবস্থা। এখানে ওখানে সব এলোমেলো, ছড়ানো ছিটানো, কাপড় চোপড় সব মেঝেতে পড়ে আছে। ফুলদানিগুলো ভেঙে টুকরো টুকরো, পুরনো একটা ডায়েরি পৃষ্ঠা ছেঁড়া ছেঁড়া। পাশে এক মুঠো ছাই, হয়তো আগুন জ্বালিয়ে কিছু পোড়ানো হয়েছে। ওই ওয়ার্ড্রপ থেকে বেছে বেছে কাপড় বের করে রোদ্দুরের হাতে ধরিয়ে বলল। রোদ্দুর ভাই, গোসল করে আসুন। রোদ্দুর অবাক হয়ে তার দিকে তাকালো। ওহি তার দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে তাকে টেনে নিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। রোদ্দুর অবাক কণ্ঠে বলল। কী রে অজান্তা, তোর হঠাৎ এত সাহস কোথা থেকে আসলো? তুই না এতদিন আমাকে দেখলে ইঁদুরদের মতো গর্তে লুকিয়ে পড়তি, আজ হঠাৎ কেমন অধিকার দেখাচ্ছিস? ব্যাপার কি? আমি ট্রমাতে আছি বলে আমায় ভয় পাবি না? ওহির বুকের ভেতর তোলপাড় শুরু হলো। রোদ্দুর ভাই তো ঠিকই বলেছে। সে এতদিন রোদ্দুরের থেকে দূরে দূরে থেকেছে। তাকে দেখলে কেমন ধমনীর মধ্যে দিয়ে শীতল রক্ত বয়ে যেত। আজ কিনা রোদ্দুরের সাথে মুখে মুখে কথা বলছে। সে অন্যদিকে চেয়ে বলে। আপনাকে ভয় পাওয়ার কি আছে? তুই সত্যি আমাকে ভয় পাস না? তাহলে অন্যদিকে তাকিয়ে কেন কথা বলিস? চোখে চোখ রেখে কথা বল। ওহি মনে মনে বলে। আপনার চোখে চোখ রাখলে তো আমি শেষ হয়ে যাব রোদ্দুর ভাই। কেন বোঝেন না আপনি? কেন আমার ভালোবাসা বুঝতে পারেন না? সে মুখে কোনো কথা না বলে দ্রুত ওয়াশরুমের দরজা বাড়ি থেকে লক করে নিঃশ্বাস ফেলো। তাকে সাবধানে কথা বলতে হবে। রোদ্দুর ভাই যেন কিছুতেই টের না পায় যে সে রোজ তাকে নিয়ে স্বপ্ন দেখে, তাকে নিয়ে কল্পনার শহর সাজায়। ওই দ্রুত মেঝের কাপড় চোপড় উঠিয়ে একপাশে রাখলো। রুমটা আছে নিজ হাতে গোছাবে। ফজলা খাবারের প্লেট হাতে ভেতরে ঢুকে বলল। আম্মা, আপনি এসব কেন করেন? আমি পরিষ্কার কইরা দিচ্ছি, খাড়ান। ওই বাধা দিয়ে বলল। খালা, তোমার কিছু করতে হবে না, আমি পরিষ্কার করব। তুমি খাবারটা কর্নারের টেবিলে ঢেকে রাখো, রোদ্দুর ভাই গোসল করে। ফজলা খাবার প্লেট টেবিলে রেখে ফিসফিস করে ওহিকে বলে। সেই সকাল থেকে কেউ দরজা খুলতে পারলো না, আর তুমি আইসা চৌকের পলকে খুইলা ফেললা। তুমি কি পোলাটারে জাদু করছো ওহিমা? তবে হকগুলো খুশি হয়েছে। ওহি মিষ্টি একটা হাসি দেয়। সে যদি সত্যি সত্যি রোদ্দুরকে জাদু করতে পারত, নতুন করে তার মায়ে ফেলতে পারত, তাহলে কত ভালো হতো। মিনিট 30 বাদে ওয়াশরুমের দরজায় ধাক্কা পড়ে। ওহি বিছানার চাদর টান করে দ্রুত গিয়ে বাইরে থেকে ছিটকিনি খুলে দেয়। রোদ্দুর ট্রাউজার পরে মাথা মুছতে মুছতে বের হয়। তার চোখে মুখে এক রাশ বিরক্তি, যেন চারপাশের সব কিছুতেই সে বিরক্ত। ওহি আর চোখে একবার রোদ্দুরের দিকে চেয়ে লজ্জায় চোখ সরিয়ে নেয়। রোদ্দুর খালি গায়ে বের হয়েছে। ঘরে যে এত বড় একটা মেয়ে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে সেদিকে তার খেয়াল নেই। ওহির মাথা ঘুরছে।
কেমন যেন বমি বমি পাচ্ছে হঠাৎ করে, হাত পা কেমন অসাড় হয়ে আসতে চাইছে। সে কয়েক পা এগিয়ে বিছানার এক কোণেই বসে পড়ল। রোদ্দুর ড্রেসিং টেবিলের সামনে নিজের দিকে একবার পরখ করে বলল, অজান্তা আমি অনেক রোগা হয়ে গেছি, তাই না রে? ওই তার দিকে না তাকিয়েই বলল, খাওয়া দাওয়া সব ছেড়ে দিলে তো এমন হবেই। তুই বেলকনির দিকে কেন তাকিয়ে আছিস? নাকি ওদিকে আরেকটা আমি আছি? ওহি চোখ তুলে একবার রোদ্দুরের দিকে তাকায়। রোদ্দুরকে এখন অনেকটা ফ্রেশ লাগছে। চোখে মুখে এক উদ্ভ্রান্ত ভাবটা অনেকখানি চলে গেছে। সে চট করে চোখ সরিয়ে নিয়ে বলল, রতুল ভাই কিছু খান। খাবো না রে, আমি 24 ঘন্টার অনশন করছি, মাত্র 17 ঘন্টা হয়েছে। একেবারে ডিনার টাইমে খাবো। একদম ঢং করবেন না, এমন ভাব করছেন যেন আর কারোর বিয়ে ভেঙে যায় না। বছরের পর বছর সংসার করার পর বউ অন্যের সাথে পালিয়ে যান, তারা কিভাবে বাঁচে? ওই একটানে বলার পরেই জিভ কাটে। ছি, কি বলতে কি বলে ফেলেছে। চোখ বন্ধ করে নিজেকে জঘন্য একটা গালি দেয়। সঙ্গে সঙ্গে রোদ্দুর তার হাত চেপে রাগান্বিত কণ্ঠে বলে, তোর মনে হচ্ছে আমি ঢং করছি? ওই ভয়ে ভয়ে চোখ খুলে দেখে রোদ্দুরের দু চোখ অগ্নিকুণ্ডের মতো জ্বলছে। সে তোতলানো স্বরে বলে, হ্যাঁ আসি, আসলে তা বোঝাতে চাইনি। রোদ্দুর কোনো কথা না বলে তাকে একটানে রুম থেকে বের করে মুখের সামনে ঠাস করে দরজা আটকে দেয়। ওই কিছু বলার সুযোগটাও পায় না। সে ফের দরজায় টোকা দিতে নিয়েও হাত ফিরিয়ে আনে। রোদ্দুর এখন অনেক রেগে আছে। রাগের বশে তাকে চড় থাপ্পড় মারতে পারে আবার, যেটা খুবই লজ্জাজনক হবে। ওই নিচে নেমে আসে। সোফায় শাহিনুর আধশোয়া হয়ে আছে। রোদেলা পাশে বসে মায়ের মাথায় তেল পানি ঘষে দিচ্ছে। ওহিকে দেখে রোদেলা ঝটপট বলে, কিরে, খাওয়াতে পারলি কিছু রোদ্দুরকে? রোদেলা রোদ্দুরের থেকে বয়সে 2 বছরের বড়। তার বয়স কয়েক মাস পরে 28-এ পড়বে, কিন্তু এখনো বিয়ে করেনি। তাকে বিয়ের জন্য অনেক জোর জবরদস্তি করেও রাজি করানো যায়নি। বাধ্য হয়ে তার আগে রোদ্দুরের বিয়ের আয়োজন করা হয়েছিল। ওহি ডাইনিং এর চেয়ার টেনে এনে খালার মুখ বরাবর বসে। খালাও অধীর আগ্রহ নিয়ে তার মুখ পানে চেয়ে আছে। রোদ্দুর খেয়েছে কিনা তার উত্তর জানতে চায়। খালাকে দুশ্চিন্তা মুক্ত করার জন্য ওহি বলে, খালামণি, রোদ্দুর ভাই খাচ্ছে, আমি দেখে এসেছি, খেয়ে ঘুমাবে একটু, সেজন্য আমি চলে আসলাম। শাহিনুর ব্যথাতুর গলায় বলল, চারপাশে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি। আমার দুটো মাত্র সন্তান, তার একটা পণ করেছে জীবনে বিয়ে করবে না, আরেকটা বিয়ে ভেঙে যাওয়ায় খাওয়া দাওয়া বাদ দিয়ে পাগল প্রায় অবস্থা। এটুকু বলেই তিনি কিশোরী মেয়ের মতো নাক টেনে কান্না শুরু করলো। রোদেলা বিরক্ত হয়ে বলল, মা, আমি কবে বলেছি যে আমি জীবনেও বিয়ে করব না? বলেছি যে তোমরা যে ছেলে ধরে আনো তাদের আমার পছন্দ হয় না। আমার অপছন্দের কিছু নিয়ে আমি সারা জীবন একত্রে সংসার করতে পারব। তা তুই কাউকে পছন্দ কর না, তোর পছন্দের কাউকেই নিয়ে আয়, বিয়ে দিয়ে চিন্তামুক্ত হই আমরা। রোদেলা কিছু বলতে নিতেই ওহি থামিয়ে দিল। নরম গলায় বলল, আপু তুমি খালাকে ধরো, রুমে শুইয়ে দিয়ে আসি। দুজন দুপাশ ধরে শাহিনুরকে রুমে নিয়ে গিয়ে শুয়ে দিয়ে আসে। তারপর দুজন রোদেলার রুমে ঢুকে। এ বাসে আসলে ওহি রোদেলার রুমই নিজের মনে করে নেয়। থাকার মতো অসংখ্য ফাঁকা রুম থাকলেও ওহি রোদেলা আপুর সাথেই থাকে। আপু অনেক মজার মানুষ আর প্রচুর জ্ঞানীদের মতো গুছিয়ে কি সুন্দর করে হাত নেড়ে নেড়ে কথা বলে। ওহি মুগ্ধ হয়ে তার প্রতিটা কথা শোনে, আর রোদেলার প্রতিটি কথা সে বেদ বাক্যের মতো মানে। রোদেলা আপুর ইংরেজিতে অনার্স মাস্টার্স শেষ 3 বছর হলো। এখন ঢাকার টপ প্রাইভেট কলেজের ইংরেজি প্রফেসর। নিজেদের বিজনেসে তাকে জব করতে বলেছিল, কিন্তু আপু রাজি হয়নি। তার নাকি শিক্ষকতা প্রচুর ভালো লাগে। রোদেলা রুমে ঢুকেই এক লাফে বিছানায় উল্টো হয়ে শোয়। কিছুক্ষণ গড়াগড়ি করে বলে, রোদ্দুর এখনো কিছু খায়নি, তাই না? ওই চমকিত হয়, নিজেও আপুর পাশে শুয়ে বলে, তুমি কিভাবে বুঝলে আপু? না রে ওহি, ছাড় না, বুঝতে পেরেছি আমি। তোকে নিশ্চয়ই কোনো একটা কারণে রেগে মেগে ঘর থেকে বের করে দিয়েছে। আমরা দুজন একই মায়ের গর্ভের হয়েও কতটা আলাদা দুইজন, দেখেছিস ওহি? রোদ্দুর প্রচণ্ড রাগী, জেদি, কথা বলতে চায় না বেশি, বললেও মুখের উপর ঠাস করে সব বলে দেয়। আর আমি ওর থেকে পুরো ভিন্ন, শান্ত পোকা টাইপের, রাগ জেদ কিচ্ছু নেই। পাঁচাল অগোছালোভাবেই পক করতে থাকি সব সময়, সম্পূর্ণ ভিন্ন দুটো। তুমি জানো আপু,
তুমি মানুষ হিসেবে অসাধারণ। আমাকে যদি 5 জন ভালো মানুষের লিস্ট করতে দেয় তাহলে আমি 1 নম্বরে তুমি থাকবে আপু। রোদেলা হেসে বলে, চরিত্র আমাকে 1 নম্বরে স্থান দিয়ে দিলি, তাহলে তোর রোদ্দুর ভাইকে কয় নম্বরে রাখবি? নিজের ভালোবাসার মানুষকে 1 নম্বরে রাখবি? ওহি সারা মুখে লজ্জা ছড়িয়ে পড়ে। রোদেলা আপু তাহলে তার ব্যাপারটাও ধরে ফেলেছে। সে কিছু না বলে চোখ বন্ধ করে। রোদেলা ওহির দিকে না তাকিয়েই বলে, রাখবি না? এটা কেমন কথা? বেশি চিন্তা করিস না, বৃষ্টি রোদ্দুরের জন্য সঠিক ব্যক্তি ছিল না। ব্যাপারটা ভাইয়াও কিছুদিন পর বুঝতে পারবে। আসলে বৃষ্টি রোদ্দুরকে ছেড়ে চলে যাওয়ায় যতটা না কষ্ট পেয়েছে তার চেয়ে বেশি ইগোতে লেগেছে। এতগুলো মানুষের সামনে বিয়ে ভেঙে যাওয়া চূড়ান্ত অপমানকর। কিছুদিন গেলেই ভাই ঠিক হয়ে যাবে, নতুন করে তখন নিজের করে নিস। তুই তো আর ছোট নেই ওহি, প্রকৃতি কিন্তু সব মানুষকে সেকেন্ড চান্স দেয় না। এবার রোদ্দুর অন্য কারো হওয়ার আগেই। রোদেলা থামে। ওহি শোয়া অবস্থায় হাত বাড়িয়ে বালিশ টেনে আনে। একটা নিজের মাথায় নিচে দিয়ে আরেকটা রোদেলার মাথার নিচে দেয়। তারপর একপাশ হয়ে রোদেলার দিকে তাকায়। চিকন ভুরু যুগল, একটু মোটা নাক, পাতলা ঠোঁট, ফর্সা ত্বক আর ঝলমলে চোখ দুটো নিয়ে কি সুন্দর চেহারা রোদেলা আপুর। যে কেউ রোদেলা নামক মানুষটাতে আটকে যাবে। রোদেলা আপুর সব কিছুতেই ওহি মুগ্ধ। সে রোদেলার ঘন চুলে হাত বুলিয়ে বলে, আপু তুমি এত ভালো কেন? তোমার মন এত সুন্দর কেন? জানো যে মানুষটা তোমায় পাবে সেই পৃথিবীর সবচেয়ে লাকি পার্সন। রোদেলা হাসে, কি প্রাণবন্ত সে হাসি। হাসতে হাসতে ওহির নাকে আলতো করে ছুঁই। ওহি ফের বলে, আচ্ছা আপু, এতগুলো বসন্ত পেরিয়ে গেল অথচ সত্যি কি তোমার কাউকে পছন্দ হয়নি কোনোদিন? ইট পাথরের শহরের এত এত প্রেমিক যুগলের ভিড়ে তোমার একবারের জন্য কারো হাত ধরতে ইচ্ছা হয়নি? রোদেলা পাশ ফিরে ওহির মুখোমুখি হয়, হাসি হাসি মুখে বলে, আর আগেই নিজের আঁচলে বেঁধে নিস। বাদ দে এসব, তোকে একটা গল্প বলি, একটা মেয়ের গল্প। সদ্য 17 পা রাখা প্রাণোচ্ছল একটা মেয়ে। নতুন কলেজে উঠেছে তখন সে। নতুন কলেজ, নতুন পরিবেশ, নতুন টিচার, নতুন বন্ধুবান্ধব। এত এত নতুনত্বের মাঝেও মেয়েটা নিজেকে মানিয়ে নিতে পারছিল না। বহু কষ্টে 1 মাস ক্লাস করার পর সে যখন সিদ্ধান্ত নেয় টিসি নেবে, তখন তার জীবনে একটা মিরাক্কেল ঘটে। একদিন একটু লেটে ক্লাসে ঝাঁকড়া চুলের ঝাঁকড়া সজ্জল এক সুদর্শন যুবক কি মনে করে যেন ছেলেটি মেয়েটির দিকে তাকিয়ে প্রথম দেখাতেই স্মিত হাসলেন। ব্যাস, সেই হাসিতেই কিশোর মেয়েটা ঘায়েল। তাকে নিয়ে মস্তিষ্কে জলজান্ত এক সংসার সাজাতে বসলো। একটু সময় সুযোগ পেলেই কল্পনা শহর খুলে বসত। ক্লাসে হাঁ হয়ে তার দিকেই তাকিয়ে থাকতো। 3 মাসের মাথায় হুট করে স্যারটা আসা বন্ধ করে। কিশোরী মেয়েটা দুশ্চিন্তায় পড়ে যায়। ওর মুখে শুনতে পাই স্যারটা নাকি এবছরই ভার্সিটি কমপ্লিট করেছে এবং পিএইচডির জন্য কানাডা চলে গেছে। বিয়ের মাঝে 3 মাস কলেজে গেস্ট টিচার হিসেবেই ছিল। ব্যাস, কিশোরী মেয়েটার মনটা ভেঙে চুরে খান খান হয়ে যায়। মস্তিষ্কে সযত্নে সাজানো প্রথম ঘর পাতা সংসারটা জোড়ো বাতাসে দুমড়ে মুচড়ে যায়। সব অভিমান গিয়ে জমা হয় টিচার বেশি ছেলেটার উপর। কেন মেয়েটির থেকে বিদায় নিয়ে যায়নি? তবে কি সে মেয়েটির মনের ভাষা পড়তে পারেনি? না পারলে কেন মেয়েটির দিকে তাকিয়ে আশকার হাসি দিত? কেন টুকটাক কথা বলে তার কল্পনা শহরে রামধনু ওঠাতো? সেই থেকে কিশোরী মেয়েটার কি যেন হয়ে গেল। রোদেলা কাঁদছে, নীরব নিঃশব্দ সে কানা। সে কানার আওয়াজ যেন ওহির কান অব্দি পৌঁছাচ্ছে না, শুধু থেকে থেকে তার শরীর কেঁপে উঠছে। ওহি ডান হাতের রোদেলার হাতটা শক্ত করে চেপে ধরে শুধু। ওহি দু চোখ ঝাপসা হয়ে আসে, মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। তার রোদাপুরো এত কষ্ট কই কাউকে তো কখনো বুঝতে দেয় না। তার বাচ্চাদের মতো ওই খিলখিল হাসির আড়ালে লুকোনো কষ্টের পাহাড়টা কেন কারোর চোখে পড়েনি? ওহি মনে মনে আওড়ায়। ক্ষত শুকিয়ে গেলেও কিছুটা চিহ্ন তো থেকেই যাবে, পোড়া স্মৃতির মতো, অথবা সঞ্চিত বিষাদ। তুমি কিন্তু আঙুল তুলে দেখিয়ে দিলে, অথচ বললে না কোন পথে যেতে হবে আমাকে, কোন দিকে। চারিদিকে সন্ধ্যা নামা শুরু হয়েছে। রুমটা অন্ধকার হয়ে যাচ্ছে, তবুও ওই উঠে আলো জ্বালায় না।
যাদের মনে শহরে এত এত অন্ধকার, ভাগ্য আলো কি তা দূর করতে পারবে? রাতের বেলা এক প্লেট খাবার হাতে নিয়ে রোদ্দুরের দরজার সামনে দাঁড়ায় ওহি। অনেক সাহস করে এসেছে সে। বিকেলের পর 1 সেকেন্ডের জন্য দেখা হয়নি দুজনে। দরজায় টোকা দিতেই খুলে গেল। বেরোনো ছিল শুধু। বা অবস্থার একটু বোধহয় উন্নতি হয়েছে, দরজা যেহেতু খুলে রেখেছে। রোদ্দুর বিছানায় শুয়ে ফোন টিপছিল। তার ভুরু যুগল কুচকানো, পরনে কালো টি শার্ট আর কালো ট্রাউজার। টি শার্টের কলার উঁচু নিচু হয়ে আছে। মাথার চুলগুলো শাওয়ারের পর ব্রাশ করা হয়নি, এলোমেলোভাবে কপালে লেপ্টে আছে। ওই যে ভেতরে ঢুকে সেটা এখনো অনুভূতিতে আসেনি। ওহির মন খারাপ হয়ে গেল। সে কত মনোযোগ দিয়ে মানুষটার খুঁটিনাটি পরীক্ষা করে, আর মানুষটা তার দিকে কোনো নজরই নেই। সে কি রঙের জামা পরে, কি ফুল খোপাতে গুজে, চোখে কাজল দেয় কিনা, এসব কিছু খেয়াল করে না। রোদ্দুর ভাই তার ব্যাপারে এত উদাসীন কেন? তার ডান চোখের কোণার তিলটা কি রোদ্দুরের কখনো নজরে এসেছে? ঠোঁটের 2 ইঞ্চি উপরে বাদামি তিলটাতে কি কখনো চুমু খেতে ইচ্ছে হয়নি? এই যে সে এখন রোদ্দুর ভাইয়ের প্রিয় রঙের কথা মাথায় রেখে পার্পল কালারের 3 পিস পরেছে, এত রাতে শাও নিয়ে মাথার চুল ছেড়ে রেখেছে, এসব কি নজরে পড়ে না? ওহি নিঃশব্দে হেঁটে গিয়ে রোদ্দুরের মাথার কাছে দাঁড়ায়। অনেক কষ্টে মুখ খুলে বলে, রুদ্দুর ভাই, আপনার খাবার খেয়ে নিন। রোদ্দুর এক লাফে উঠে খাটে হেলান দিয়ে বসে, চোখে মুখে গম্ভীর গম্ভীর ভাব। ফোন থেকে দৃষ্টি না সরিয়েই বলে, অজান্তা খাইয়ে দে তো, আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করি, ক্ষুধায় শেষ আমি। ওই আবার চমকায়, তার হাত কাঁপে। রোদ্দুর ভাই কি বিকেলের কথা ভুলে গেছে? এত দ্রুত ভুলে গেল কিভাবে সম্ভব? রোদ্দুর এক মনে ফোনে কি যেন করছে, দেখে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছুই। কয়েক সেকেন্ড পর সে ফোন থেকে চোখ সরিয়ে ওহির দিকে তাকালো, ভুরু কুঁচকে বলল, খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? নে বস, খাইয়ে দে। রোদ্দুর একটু সরে গিয়ে ওহির জন্য জায়গা করে দেয়। তার ধমকেই ওহি বসে পড়ে। প্লেটটা বেডে রেখে ভাত মাখাতে শুরু করে। 3 রকমের ভর্তা দিয়ে সাদা ভাত শুধু, তরকারি রান্না হয়েছে আজ। কিন্তু ওহি জানে রোদ্দুর ভাই ভর্তা বেশি পছন্দ করে। শুটকির ভর্তা দিয়ে সে ছোট্ট করে একটা লোকমা করে রোদ্দুরের মুখের সামনে ধরে। আজ প্রথম সে রোদ্দুরকে খাইয়ে দিবে। তার জন্য বিশ্বাসই হতে চায় না যে মানুষটা থেকে সবসময় পালিয়ে বেড়াতো, কিভাবে যেন সেই মানুষটার এত কাছাকাছি যাচ্ছে। রোদ্দুর ভাতের লোকমাটা মুখে পুরে চিবিয়ে চিবিয়ে খায়। একটু পর ফোন থেকে দৃষ্টি সরিয়ে বলল, অজান্তা তোকে বললাম ভাত খাইয়ে দে, আর তুই সঙ্গে সঙ্গে ভাত মাখানো শুরু করলি। হাত ধোয়ার প্রয়োজন বোধ করলি না? ওই জিভ কাটে, ছি। মনেই তো ছিল না তার নিজের ওপর বড্ড রাগ হয়। এতটা বেখেয়ালি মানুষ কিভাবে হয়? সে নিচু হয়ে দ্রুত হাতের ভাত ছাড়িয়ে বলে, মনে ছিল না, এক্ষুনি হাত ধুয়ে নিচ্ছি। রোদ্দুর হো হো করে হেসে ওঠে। ওই মুগ্ধ হয়ে তার দিকে চেয়ে থাকে। মানুষটা হাসলে তার চোখও হাসে। কি অনিত্য সুন্দর সেই দৃশ্য। এই মানুষটার হাসির শব্দ যে এত সুমধুর কেন? কানে মৃদু ঝঙ্কার তুলে যায়। সে বিড়বিড় করে বলে, তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুভবে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি। রোদ্দুরের কানে তা পৌঁছালো না। সে প্রাণ খুলে হাসছে। হাসতে হাসতেই বলল, তুই এতটা ডাফার আমি তো জানতাম না রে। ভাত মাখানো শেষ, এখন বলছিস হাত ধুবি? হঠাৎ করে রোদ্দুরের হাসি থেমে যায়, অনেকটা বসন্তের পাগলা হাওয়ার মতো। হুট করে শুরু হয়ে হুট করে শেষ হয়ে যায়। রোদ্দুর যেন ভুল করে হেসে ফেলেছিল। এক ধরনের অপরাধবোধ জেগে উঠেছে তার সারা মুখ জুড়ে। সে ফোনে পুনরায় ব্যস্ত হয়ে পড়ে। ওহি বুঝতে পারে সে ভাতের আরেক লোকমা তার মুখে পুড়ে দিয়ে অপরাধী সুরে বলে, আমার হাত পরিষ্কার ছিল রুদ্দুর ভাই, মাত্র শাওয়ার নিয়েছি। তুই খেয়েছিস তো? ওহির মুখে অযাচিত হাসি ফুটে ওঠে। মাথা নেড়ে বলে, তারপর বেশ কিছুক্ষণ দুজনেরই কেউ কোনো কথা বলে না। একটু পর রোদ্দুর নিজে থেকে জিজ্ঞেস করলো, আমার জন্য বাসার সবাই চিন্তিত, তাই না রে অজান্তা? ওহি কিছু বলে না, কি না কি বলে ফেলবে, আর রোদ্দুর ভাই আবার রাগ করবে। সে শুধু মাথা নেড়ে সায় জানায়। রোদ্দুর নিজে থেকেই বলে, এভাবে নিজের জন্য এতগুলো মানুষকে কষ্ট দিয়ে লাভ নেই। ভাবতেছি কাল থেকে অফিস করব। সেটা খুবই ভালো সিদ্ধান্ত।
তোরা সবাই আমাকে খাওয়ানো নিয়ে ব্যস্ত, কিন্তু কেউ একবারের জন্যেও জিজ্ঞেস করলি না হুট করে আমি খাওয়া বাদ দিলাম কেন। ওই চোখে মুখে চটফাটানি ভাবটা ছড়িয়ে পড়ে। সে অন্যদিকে তাকিয়ে বলে, কেন? 7 দিন পর আজ ভোরে অনলাইনে ঢুকেছিলাম, উদ্দেশ্য বৃষ্টির আপডেট জানার জন্য। ভেবেছিলাম ও হয়তো আমাকে সমস্ত সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দিয়েছে, কিন্তু না, কোনো জায়গাতেই ব্লক করেনি। উল্টো আমার মেসেঞ্জারে ওর বিয়ের পিক পাঠিয়ে রেখেছে। বৃষ্টি আপু ইতিমধ্যে বিয়ে করে নিয়েছে? হ্যাঁ রে, তাও আবার ওর সেই বেস্ট ফ্রেন্ডকে, শাকিল না কি যেন নাম। ওদের দুজনকে আমি মাঝে মধ্যে একসাথে দেখতাম। বৃষ্টিকে কিছু বলতেই ও বলতো বন্ধু মানুষ, এভাবে ধোকা দিবে ঘুণাক্ষরেও টের পাইনি। এই আমি কে, এই রোদ্দুর হিমকে ও ধোকা দিয়েছে, এটা ভাবা যায়? সে অন্যদিকে তাকিয়ে বলল। রোদ্দুরের চোখের কোণ ভিজে গেছে, সাদা আলো সেখানটায় প্রতিফলিত হয়ে বালির মতো চিকচিক করছে। ওই মানুষটার ব্যথা অনুভব করতে পারছে যেন। রোদ্দুর নিজেকে সামলে বলে, বুঝলি অজান্তা, সকালবেলা ভেতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছিল, কেমন যেন পাগল পাগল আর শূন্য লাগছিল নিজেকে। সেজন্য ভাবলাম নিজেকে শারীরিকভাবে কষ্ট দিব, তাতে যদি মনের কষ্ট একটু কমে। এবং অবাক করা বিষয় হলো, তাতে সত্যি মনের কষ্ট কমতে শুরু করলো। দুপুরের দিকে বৃষ্টির কষ্ট ছাপিয়ে ক্ষুধার কষ্ট মাথাচাড়া দিয়ে উঠছিল। রাত হতে হতে অনেকখানি কমে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি বৃষ্টিকে ভোলার জন্য, ওকে উচিত শিক্ষা দেওয়ার জন্য অন্য কাউকে বিয়ে করব। কি বলিস? ওহির হাত থেমে যায়, বুকের ভেতর ধক করে ওঠে। রোদ্দুর ভাই তাহলে আবার অন্য কাউকে বিয়ে করবে? ওহি প্লেটের বাকি ভাতটুকু রোদ্দুরের মুখে পুড়ে দিয়ে বলল, বিয়ে করবেন ভালো কথা, এত দ্রুত মেয়ে কোথায় পাবেন? তোরা খোঁজে নিবি, রোদ আপু আছে, তুই মা খালামণি খালু সবাই আছে। বাইরে গিয়ে রোদ আপুকে পাঠিয়ে দিস তো, কথা বলবো। ওহি উঠে দাঁড়ালো, প্লেট গুছিয়ে হাতে নিয়ে সামনে পা বাড়াতেই রোদ্দুর ধমকে বলল, পানি খাওয়াবে কে? টেবিল থেকে পানির গ্লাস দিয়ে যা। আমি ভেবেছিলাম তুই হয়তো একটু পরিবর্তন হয়েছিস, না তো, তুই তো সে আগের মতোই বেয়াদব আছিস। হুট করে কিছু না বলে চলে যাচ্ছিস। ওহি থামে, তার পা ভারী হয়ে গেছে, গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না। নিজেকে কেমন অসার অসার লাগছে। সে এগিয়ে গিয়ে টেবিল থেকে পানির গ্লাস নিয়ে রোদ্দুরের হাতে ধরিয়ে দিল। রোদ্দুর এক চুমুকে পানিটুকু শেষ করে বলল, নিচে প্লেট রেখে আরেকবার আমার রুমে আসিস তো। রান্নাঘর থেকে সরিষার তেল নিয়ে আসবি, আমার মাথায় সরিষার তেল ঘষে দিবি। আমি একটু ঘুমাবো, অনেক দিন হলো ঘুমাতে পারি না। ওহি দৃঢ় কণ্ঠে বলল। আমি পারবো না রোদ্দুর ভাই, অন্য কাউকে বলুন। ওহির কাট কাট জবাব শুনে চমকে তার মুখ পানে তাকাই রোদ্দুর। কয়েক সেকেন্ড পর বলে, তুই হঠাৎ এমন কঠিন হয়ে গেলি কেন? আমি কি তোকে ভুল কিছু করতে বলেছি? মাথায় একটু জাস্ট তেল দিয়ে দিতে বলেছি। কবে জানি তোদের বাসায় গিয়ে দেখলাম অপূর্বর মাথায় বিলি কেটে দিচ্ছিস, সেজন্য বললাম। অপূর্ব আর আমার মধ্যে তফাৎ কোথায়? মেয়েজাতি মানেই অদ্ভুতের কারখানা। যা যা, লাগবে না, তুই রোদ আপুকে পাঠিয়ে দে, আপু দিয়ে দিবে। ওই কিছু বলল না, দাঁতে দাঁত চেপে কান্না আটকলো। সে বড় হয়ে গেছে, কিছুদিন পর তার বয়স 22-এ পড়বে। এই বয়সে হুটহাট কান্না করা একদম সাজে না। সে অসা পা দুটোকে টেনে টেনে প্লেট হাতে বাইরে বের হয়ে গেল। একবারের জন্য পিছন ফিরে তাকালো না। বড় হলে সে এ বাসা থেকে চলে যাবে, আর কোনোদিন পা রাখবে না। ওহি নিজের বাসায় তার বিছানায় শুয়ে ফোন নিয়ে নাড়াচাড়া করছে। এই ভোরবেলাতেই রোদ্দুর হিম নামক মানুষটার ফেসবুক আইডি 15 বারের মতো দেখা হয়ে গেছে। 1 মাসের বেশি হলো সে ও বাসা থেকে চলে এসেছে। আর জানি ইতিমধ্যে নতুন করে রোদ্দুরের বিয়ের তোড়জোড় চলছে। ডজন ডজন মেয়ে দেখা হচ্ছে। সেসব মেয়ে খালামণি নাকি পছন্দ হচ্ছে না। রোদ্দুর এবার নাকি পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবে, কিন্তু কেউ একটিবারের জন্য ওহির নামটি উচ্চারণ করছে না। রোদেল আপু, অপূর্ব, এ দুটো মানুষ তো অন্তত জানে সে রোদ্দুরকে ভালোবাসে, কিন্তু তারাও কেমন নির্বাক রয়েছে। বিগত 1 মাসে রোদ্দুর বেশ কয়েকবার মেয়ে দেখার জন্য ওহিকে ফোন করেছে, কিন্তু সে ইচ্ছে করে ফোন রিসিভ করেনি। কেন করবে? মানুষটা তাকে কেন বোঝে না? সে যে সামনাসামনি রোদ্দুর ভাইকে প্রপোজ করবে সে সাহসও নেই, ভয় লাগে। যদি বৃষ্টি আপুর মতো প্রথমেই রিজেক্ট করে দেয়, তাহলে সে মুখ দেখাবে কি করে? ওই এক লাফে বিছানা থেকে উঠে সারা রুমে পায়চারি করলো। কয়েকবার বেলকনিতে গিয়েও ঘুরঘুর করলো। কি করবে কিছুই বুঝতে পারছে না। ভেতরটা কেমন অশান্ত,
আজ তার মা কাজের লোকসহ সবাইকে নিয়ে আবার খালামণির বাসায় গেছে। সদরঘাটের ওদিকে নাকি মেয়ে দেখতে যাবে। ওই কয়েক সেকেন্ড এক জায়গায় দাঁড়িয়ে গভীর কিছু চিন্তা করলো। টেবিলের উপর রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে শেষ করলো। তারপর বিছানা থেকে ফোনটা হাতে নিয়ে বেলকনিতে বসলো। রোদ্দুর হিম নামক আইডির মেসেঞ্জারে ঢুকে বাংলায় টাইপ করলো। রুদ্দুর ভাই, এবার যদি আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করিস তাহলে তোকে একদম খুন করে ফেলবো, তারপর নিজের গলায় দড়ি দিব। আমার গল্পের প্রথম পাতায় মাঝামাঝিতে বা শেষ অধ্যায়ে তুই না থাকলেও পরিশিষ্টে তোকে চাই, শুধু তোকেই চাই। রুদ্দুর হিমকে চাই। এটুকু লিখে সেন্ড করে দিল। ওই হাত পা কাঁপছে। এভাবে লেখা কি খুব প্রয়োজন ছিল? রোদ্দুর ভাই কি না কি ভাববে কে জানে। ওই নেশাখোরদের মতো টলতে টলতে রুমে ঢুকলো। বিছানায় গা এলিয়ে দিল। তার মাথা ঘুরছে, সাথে পুরো পৃথিবী। চোখ বন্ধ করে ফোনটা হাতে নিল। দ্রুত মেসেঞ্জারে ঢুকে মেসেজটা রিমুভ করতে চাইল, কিন্তু হলো না। সে ফোনটা এক ঢিল দিয়ে বিছানার অপর পাশে ফেললো। তারপর নিজেকে জঘন্য ভাষায় গালি দিল। মিনিট 10 পরেই তাদের বাসার কলিং বেল বাজা শুরু হলো। ওই চমকে চোখ খুলে বড় বড় করে ছাদের দিকে তাকিয়ে থাকে। এই সময় আবার কে এলো? রোদ্দুর ভাই না তো। আল্লাহ গো! ওই এক লাফে বিছানা থেকে নেমে ওয়াশরুমের দরজা বন্ধ করে ভেতরে ঢুকে বসে রইল। সদর দরজার ওপাশে কেউ অনবরত কড়া নেড়ে যাচ্ছে, ভেঙে ফেলবে প্রায়, কিন্তু কেউ খুলছে না কেন? পর মুহূর্তেই ওহির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বাসায় তো সে বাদে দ্বিতীয় কেউ নেই। ওই টলমলো পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে সদর দরজার কাছে গেল। যত ছুড়া পারে সব মনে মনে পড়ে দরজা খুলো। সঙ্গে সঙ্গে রোদ্দুর ভাইয়ের বাজখাই গলা কানে এলো। ফাঁসির কাস্টে উঠেছিলি নাকি? এতক্ষণ লাগে দরজা খুলতে? তোর হাড়গোড় আজ আমি মাংস থেকে আলাদা করব। ওই দু চোখে ঝাপসা দেখছে। তার সম্পূর্ণ শরীর থরথর করে কাঁপছে। চোখে অন্ধকার নেমে আসছে। সে ভয়ত গলায় গড়গড় করে বলল, রুদ্দুর ভাই, আমায় মাফ করুন, আমায় মাফ করুন। আমি ওসব পাঠাইনি। এই কাঠের দরজা ছুঁয়ে বলছি, আমি ওসব পাঠাইনি। আমার আইডি হ্যাক হয়েছে। হ্যাঁ, আমার দোষ নেই, আমায় ক্ষমা করুন। বাকিটুকু শেষ করার আগেই ওহি শরীর এলিয়ে দিল। পড়ে যেতে নিলেই রোদ্দুর ঝটপট হাত বাড়িয়ে ধরে ফেল। রোদ্দুরের চোখে মুখে ভয় ছড়িয়ে পড়ল। সে ওহির গালে আস্তে করে থাপ্পড় মেরে পড়ল। অজান্তা, হেই অজান্তা, তোর আবার কি হলো? চোখ খোল, চোখ খোল। কিছু দেখে ভয় পেয়েছিস? কি সব আবল তাবল বকছিস? কি পাঠাসনি? ওহি চোখ খুলো না। রোদ্দুর তাকে পাজকল করে সোফায় শোয়ালো। এ কি মুসিবতে পড়লো? দরজা খুলতে দেরি করছিল বলে সে ভেবে রেখেছিল দু একটা চট থাপ্পড় দিবে। আগের রাগও রয়েছে। তার ফোন কেন পিক আপ করছে না সেসব জিজ্ঞেস করবে। মেয়ে তো তার আগেই অজ্ঞান। সে রান্নাঘর থেকে পানির জগ এনে ওহির মাথায় দিল একটু। চোখে মুখে পানির হালকা ছিটা দিতেই ওহি ধরপড় করে উঠে বসলো। তার শরীর কাঁপছে, চোখ মুখ ইতিমধ্যেই লাল হয়ে আছে। রোদ্দুরকে সামনে দেখে আরো ভয়ে কুঁকড়ে গেল। চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু বের হলো। রোদ্দুর বুঝতে পেরে পানির জগটা মেঝেতে রেখে ওহির মাথাটা নিজের কাঁধে চেপে ধরে পড়ল। অজান্তা ভয় কেন পাচ্ছিস এত? কিছু হয়েছে? বল আমায়। ওহির শরীরে কাঁপুনি আস্তে আস্তে থামলো। সে চোখ মুছে হালকা স্বরে বলল, আমি ওসব ইচ্ছাকৃতভাবে পাঠাইনি রুদ্দুর ভাই, অন্য কেউ ফাজলামো করে পাঠিয়েছে, আমায় ক্ষমা করুন। রোদ্দুর কপাল কুঁচকে বলল, দিব এক চর। কি সব ছাইপাস বলছিস? কিছু খেয়েছিস অজান্তা? ওহিরও কপাল কুঁচকে উঠল। সে রোদ্দুরের কাঁধ থেকে মাথা সরিয়ে তার মুখ পানে তাকালো। এত স্বাভাবিক কেন? রোদ্দুর ভাই কি তাহলে মেসেজটা দেখেনি? মুহূর্তে ওহির সারা মুখে হাসি ছড়িয়ে পড়ল। যাক বাবা, এর যাতে সে হয়তো বেঁচে গেল। সে দ্রুত রোদ্দুরের থেকে নিজেকে ছাড়িয়ে একটু দূরে গিয়ে বসলো। রোদ্দুর এখনো কপাল কুঁচকে ওহির দিকে চেয়ে আছে। ওহিকে তার স্বাভাবিক মনে হচ্ছে না, কেমন উদ্ভট আচরণ করছে। এই কাছে তো এই হাসছে। সে একটু ওহির কাছাকাছি বসে বলল, অজান্তা তুই ঠিক আছিস তো? এত বড় বাসায় তোকে একা রেখে এরা কিভাবে যায়? কবে যে এদের আক্কেল হবে কে জানে। তোর কি জ্বর-টর? বলে সে ওহির কপালে হাত রাখলো। ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে ওহি কেমন কেঁপে ওঠে। দ্রুত হাতটা সরিয়ে বলে, আমি একদম ঠিক আছি। আসলে একটা খারাপ স্বপ্ন দেখে একটু ভয় পেয়েছিলাম। আহ তাই বল। আমি তো ভেবেছিলাম কি না কি হয়ে গেল। 7 মিনিট দরজার বাইরে দাঁড়িয়েছিলাম, এমন রাগ উঠেছিল না। তুই যদি সেন্সলেস না হতি তাহলে এতক্ষণে আমার হাতের 5টা আঙুল তোর গালে ফুটে উঠত। ওহি মাথা নিচু রেখে বলল, আপনি হঠাৎ আমাদের এখানে কেন? অফিসে যাননি? আমি ছুটিতে আছি।
বাবা একাই সব সামলাচ্ছে, তুই এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে। ওই অবাক হয়ে রোদ্দুরের দিকে তাকালো। রোদ্দুর হাত দুটো সোফায় এলে দিয়ে রিল্যাক্স হয়ে বসলো, চোখ দুটো বন্ধ করে বলল, রোদেলা আপু নিয়ে যেতে বলেছে তোকে। আপুর কলেজে কি যেন একটা প্রোগ্রাম, দুপুর 2টো থেকে আরম্ভ। নে চট জলদি রেডি হ। আমি যাব না রুদ্দুর ভাই, আমার প্রোগ্রাম ভালো লাগে না। রোদ্দুর চোখ না খুলেই বলল, আমি অসহায়, তোর কথা রাখতে পারবো না রে। রোদাপুর পারমিশন, সোজা কথায় না গেলে জোর করে কোলে তুলে নিয়ে যেতে বলেছে। সময় বেশি নেই, তাড়াতাড়ি সিদ্ধান্ত নে। পায়ে হেঁটে যাবি নাকি? বাসায় তো কেউ নেই, খালি বাসা রেখে যাব কিভাবে? যদি চুরি হয়ে যায়? হবে না, খালুর সাথে কথা হয়েছে, দুপুরে কলেজ ছুটি হয়ে যাবে। আর একটাও কথা না, 10 মিনিট সময় দিলাম, রেডি হয়ে নে। আমি এই 10 মিনিট একটু ঘুমাবো, কয়েকদিন হলো অফিসের কাজের চাপে ঘুমানোর সময়ও পাই না। রোদ্দুর চোখ বন্ধ রেখেই সোফায় পা টান করে ঘুমিয়ে পড়লো। ওই উঠে গিয়ে জায়গা করে দিল আরো। কয়েক সেকেন্ড রোদ্দুরের মুখের দিকে চেয়ে উপরে উঠে গেল। কিছুক্ষণ পর ব্যাগ কাঁধে নিয়ে নামলো ওহি। হিজাবের শেষ পিনটা গেঁথে দিয়ে বলল, রুদ্দুর ভাই উঠুন, আমি রেডি। রোদ্দুর উত্তর দিল না, সে এখন গভীর ঘুমে। ক্ষণে ক্ষণে ভারী নিঃশ্বাসের শব্দ আসছে শুধু। ওহি কাঁধের ব্যাগটা অন্য সোফায় রেখে গভীর মনোযোগে রোদ্দুরের দিকে তাকালো। কতগুলো দিন পর এত কাছ থেকে দেখছে। সে বিড়বিড় করে বলল, গাছে গাছে পাখিরা গাহিছে কুজন, চলো আরো একবার প্রেমে পড়ি দুজন। অপ্রেম কেটে গিয়ে ফুটুক প্রভাত, চলো আরো একবার হাতে রাখি হাত। অজন্তা। হঠাৎ মনে পড়তেই ওহি রোদ্দুরের আশপাশে ফোনটা খুঁজলো, কিন্তু কোথাও চোখে পড়ল না। বুক পকেটে নেই, প্যান্টের পকেটও উঁচু নয়। তাহলে বাসে রেখে এসেছে হয়তো। ওহি স্বস্তির নিঃশ্বাস ফেলে রোদ্দুরের দিকে তাকালো। রোদ্দুর ভাইয়ের সমস্ত শরীরে ক্লান্তি ভর করেছে, মুখটা আগে থেকে শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ বসেছে। রোদ্দুর ভাইকে এখনো বৃষ্টি আপুর কথা ভেবে রাত জেগে। ওহির বুক কাঁপে, বারবার মনে হয় মানুষটাকে শক্ত করে জড়িয়ে যদি তার সব দুঃখ নিজে করে নিতে পারত। সে পণ করে একবার মানুষটাকে কাছে পাওয়ার পর আর দূরে যেতে দিবে না। একটানা 7 দিন সব বাদ দিয়ে তাকে জড়িয়ে ধরে থাকবে, তার বুক থেকে মাথা উঠাবে না, কোনো কষ্টকে ছুঁতে দিবে না, সব সময় ভালোবাসে ডুবিয়ে রাখবে। হাত ঘড়ির দিকে তাকাই ওহি, 2টো বাজতে মোটামুটি অনেক সময় বাকি। মানুষটা আর একটু ঘুমাক। সে রোদ্দুরে থেকে কয়েক হাত দূরে বসে তার মুখের দিকে অপলকভাবে চেয়ে থাকে। অন্ধ হয়ে তোমায় আমি বেশিছি যে ভালো, নাইবা থাকুক 2 চোখ আমার, না বা থাকুক আলো। গুনগুন করে গেয়ে ওঠে। রোদেলা আজ কালো রঙের সিল্কের শাড়ি পরেছে, গলায় চিকন চেনের সাথে ছোট্ট একটা লকেট, চুলগুলো ছাড়া আর কোনো অর্নামেন্টস নেই। এতটুকুতেই তাকে পরীর মতো লাগছে, কিশোরী মেয়েদের মতো ঝলমল করছে। ওহি মুগ্ধ হয়ে বলল, আপু তোমাকে কি সুন্দর লাগছে, তোমার মনের মতোই তুমি সুন্দর। তুমি এত সুন্দর কেন? রোদেলা কিশোরী মেয়েদের মতো খিলখিল করে হাসে। ওহির মাথায় একটা চাটি মেরে বলে, আর কাউকে বসাতে পারলো না কোনোদিনও। ওহি কিছু বলতে নিতেই গাড়ি থেমে যায়। তার কলেজে পৌঁছে গেছে। ওহি রোদেলার শাড়ির রঙের সাথে ম্যাচিং করে আজ কালো রঙের লম্বা গোল জামা পরেছে, সাথে কালো হিজাব। রোদেলা গাড়ি থেকে নামলো। ওহি তার পাশে এসে পলক্ষীন নয়নে কলেজ দেখলো। পুরো কলেজ ফুলে ফুলে ছেয়ে গেছে। আজ দ্বিতীয়বারের মতো সে এই কলেজে ঘুরতে এলো। দুজন ভেতরে হাঁটাতে হলো। ভেতরটা মানুষই কিচকিচ করছে, টিচার স্টুডেন্ট সব মিলে হাজার মানুষ। একটা প্রিন্সিপালের রিসেপশন যে এত জাঁকজমকপূর্ণভাবে পালন করে তা ওহির অজানা ছিল। সে রোদেলার হাত চেপে ফিসফিস করে বলল, আপু নতুন প্রিন্সিপাল ইয়াং নাকি বয়স্ক মানুষ? বলে পাগলা, বিদেশ থেকে হরেক রকমের ডিগ্রি নেওয়া না। আমি কিভাবে বলবো রে পাগলা? গার্ডিয়ান শাড়িতে ওহিকে বসিয়ে রোদেলা বলল, বিদেশ থেকে হরেক রকমের ডিগ্রি নেওয়া নাকি? তাহলে তো বয়স্ক মানুষই হওয়ার কথা। ওহি শোনা, চুপ বসে থাকো, আমি টিচার্স রুম থেকে ঘুরে আসি, দেখি কোনো কাজ আছে কিনা আমার। তুই কিন্তু এখানে। আপু তুমি যাও, আমি এখানেই থাকবো। রোদেলা চলে গেল। ওহি চুপচাপ চারিদিকে তাকালো। ফোনটা বের করে দেখলো রোদ্দুর ভাই এখনো মেসেজ চেক করেন। মেসেজটা চোখে পড়লে কি যে হবে কে জানে। ওই গা দিয়ে চিকন ঘাম বের হওয়া শুরু করলো।
আধা ঘন্টার মধ্যে অনুষ্ঠান শুরু হলো। রোদেলা স্টেজের উপর বিশাল বড় এক ফুলের বুকে হাতে দাঁড়িয়ে আছে। নতুন প্রিন্সিপালকে ফুল দিয়ে বরণ করার দায়িত্ব তার উপর পড়েছে। সমস্ত টিচারদের মধ্যে সেই একমাত্র ইয়াং নাকি সেজন্য। রোদেলা চক্ষু ডান দিকে সামান্য ঘুরিয়ে ওহির দিকে তাকালো। ওহি ঝলমলে মুখে হাত নাড়ালো। রোদেলা মুচকি হাসে। তার পা ধরে আসছে। অনেকক্ষণ হলো এভাবে দাঁড়িয়ে রয়েছে। প্রিন্সিপালের স্টেজে ওঠার খবর নেই। প্রিন্সিপাল কলেজে এসে পৌঁছেছে মিনিট 20 আগে। সে খবর রোদেলার কানে এসেছে, কিন্তু স্টেজে কেন আসছে না? টিচার হওয়ার এই এক ঝামেলা। দুদিন পর পর এটা ওটা উপলক্ষে ঘন্টার পর ঘন্টার উপর মহলের লোকেদের গরু গম্ভীর বকবকানি শুনতে হয়। শুধু শুনলে হয় না, মনোযোগী হওয়ার ভান ধরতে হয়। রোদেলার ভাবনার মাঝেই চারপাশ করতালিতে মুখরিত হয়ে গেল। হাজারো হাতের শব্দে তার কান ঝাঁঝা করা শুরু করলো। শব্দ যেন মধ্যে পর্দা ভেদ করে মস্তিষ্কের প্রতিটি নিউরনে গিয়ে আঘাত হানছে। রোদেলা চোখ বন্ধ করে আবার খুলল। ভাইস প্রিন্সিপাল তার নাম ধরে ডাকছে। ক্রমাগত স্পিকারে বলে যাচ্ছে, অত্র কলেজের সম্মানিত নতুন প্রিন্সিপাল জুলকারনাইন সাদিদ, বিএসসি, এমএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়, পিএইচডি কানাডা। ওনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে এই কলেজের ইংরেজি প্রফেসর মিস রোদেলা জান্নাত। স্পিকারে ঘোষিত নাম শুনে রোদেলার মাথা ঘুরছে। সে আলগোছে ভেবে হেঁটে সামনে এগিয়ে গেল। চারিদিক থেকে করতালের আওয়াজ ছাপিয়ে একগুচ্ছ ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল। কেউ একজন তার হাতে রাখা বুকেটার এক পাশ ধরল। অনেক কষ্টে রোদেলার চোখ তুলে তাকালো। ফুলের এক পাশ ধরে রাখা স্যুটবুট পরিহিত হাস্যোজ্জ্বল চেহারাটার মানুষটিকে দেখে তার অন্তরাত্মা কেঁপে উঠল। মানুষটি হাসি মুখেই তার চোখের দিকে তাকালো। সেই চেনা চোখ, সেই পরিচিত হাসি, যে হাসিতে রোদেলা বহু বছর আগে ঘায়েল হয়েছে। রোদেলার দুনিয়া অন্ধকার হয়ে আসছে। গা গুলাচ্ছে, বমি বমি পাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। টেনে টুনে 2-3 বার নিঃশ্বাস নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা নিষ্ঠুর মানুষটার উপর চোখ বন্ধ করে হেলে পড়ল। মঞ্চে উপবিষ্ট সকল মানুষসহ সামনের দর্শক সারিতে গুঞ্জন শুরু হলো, সাথে চাপা উত্তেজনা। ওই সব মানুষকে সাইড করে হাঁপাতে হাঁপাতে স্টেজে উপস্থিত হলো। তার নিজেরও হাত পা কাঁপছে। সে সবাইকে সরিয়ে রোদেলার হাত ধরে পড়ল। রোদেলা আপু, কথা বলো, কথা বলো আপু। কেউ একজন একটু সাহায্য করুন, পানি দিন কেউ একটু। রোদেলা নতুন প্রিন্সিপালের বুকের ওপর হেলে আছে। নতুন প্রিন্সিপাল বাম হাতে হালকা করে রোদেলাকে ধরে আছে। তিনি শীতল গলায় ওহিকে বলল, মিস, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আজ অত্যাধিক গরম পড়েছে, সেখানে উনি চুল ছেড়ে রেখেছেন, সেজন্য সেন্সলেস হয়ে গেছে জাস্ট। আপনি বরং ওনাকে টিচারদের রেস্টিং রুমে নেওয়ার ব্যবস্থা করুন। এক নাগারে বলে ভাইস প্রিন্সিপালের দিকে তাকালেন। উনি স্পিকারে সবাইকে ক্রমাগত শান্ত হতে বলছেন। পরিস্থিতি অনুকূলে আনার জন্য অন্য একটা টিচার এসে রোদেলাকে পাজাকোলা করে নিয়ে স্টেজ থেকে নেমে গেল। দুজন মহিলা টিচার এবং ওহিকে তাদের পিছন পিছন গেল। কিছুক্ষণের মধ্যেই চারিপাশ শান্ত হয়ে গেল। সবাই আগের মতো আগ্রহ নিয়ে নতুন প্রিন্সিপালের দিকে তাকালো। সাদিদ একটু সামনে এসে মুচকি হেসে সবার উদ্দেশ্যে হাত নাড়ল। প্রথম দিনই এরকম কিছু ঘটবে তা তার ভাবনাতে ছিল না। রোদেলার জ্ঞান ফিরেছে। সে শুয়ে আছে কলেজের প্রাথমিক চিকিৎসালয়ে। কলেজে কোনো স্টুডেন্ট হুট করে অসুস্থ হয়ে পড়লে এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দিনের বেলার জন্য সার্বক্ষণিক একটা বয়স্ক এসবিসিএস রাখা আছে। রোদেলার বাম হাতে স্যালাইন লাগানো হয়েছে। সে আধো ঘুম আধো চৈতন্য আছে। তার চোখের সামনে স্যুট বুট পরা একজনের চেহারা ভেসে উঠছে বারবার। ওই রোদেলার মাথা চুলে আঙ্গুল চালিয়ে বলল, আপু, এখন কেমন লাগছে তোমার? একটু বেটার ফিল করছো? রোদেলা পিটপিট করে চোখ খুলো। ওই দিকে যেয়ে জোরপূর্বক হেসে বলল, এখান থেকে নড়বি না। এত মানুষের ভিড়ে হারিয়ে গেলে খুঁজে পাওয়া অনেক টাফ হবে। এখানে আপু, শুধু আমি না আপু, তুমি সবাইকে ভয় পাইয়ে দিয়েছো। আমি হাউমাউ করে কাঁদতে নিয়েছিলাম। তোমাদের নতুন প্রিন্সিপাল বলল ভয় পাবেন না, ওনার কিচ্ছু হয়নি। রোদেলা চমকে বলল, এখানেই বসে থাকবি কেমন? আমি একদম তোমার ডিপার্টমেন্টের এক টিচার আপু, ওই যে টাকলা করে। এর আগের বার তোমার সাথে যখন কলেজে এসেছিলাম তখন কিছু কথা হয়েছিল ওনার সাথে। রোদেলা চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে ফের চোখ খুলে বলে, তোকে অনেক ভয় পাইয়ে দিয়েছিলাম তাই না রে? আমাকে আপু, স্যালাইন তো এখনো শেষ হয়নি, আধা ঘন্টা পর যাই। এখান অবধি কে নিয়ে এলো ওহি? ড্রাইভার কাকাকে গাড়ি নিয়ে আসতে বল। ওহি আর জোর করলো না। ফোন হাতে নাম্বার ডায়াল করতে করতে বাইরে বের হয়ে গেল। রোদেলার কানে গানের আওয়াজ ভেসে আসছে।
কেউ একজন আবেগ ঝরা কণ্ঠে গেয়ে যাচ্ছে, আমি হব রাত আর তুই হবি চাঁদ, জ্যোৎস্নায় ঘর আমাদের, তুই হলে রোদ আমি রংধনু হই, ছিল সে শহর আমাদের। রোদেলার চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু বের হয়ে কানের কাছে পৌঁছায়। সে ডান হাতে মুছে বড় বড় করে শ্বাস নেয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তার মানে অনুষ্ঠান শেষের দিকে। দরজায় মৃদু টোকার আওয়াজে সেদিকে তাকাই রোদেলা। কেউ একজন শীতল পৌশালী গলায় বলল, ভেতরে আসলাম। সাদিদ ভাইস প্রিন্সিপালকে সাথে নিয়ে ভিতরে প্রবেশ করে। রোদেলা উত্তেজিত হয়ে এক লাফে উঠে বসে, সঙ্গে সঙ্গে তার হাতের সূচে টান পড়ে, রক্ত উঠে। সাদিদ দ্রুত এগিয়ে এসে রোদেলার হাতটা টান করে হুকুমের সুরে বলে, মিস রোদেলা, আপনি ব্যস্ত হবেন না, শুয়ে পড়ুন। রোদেলা শুয়ে পড়ে, তার মাথা কাজ করছে না। ওইটা কোথায় গেল? এরা প্রিন্সিপাল মানুষ, তার সালাম দেওয়া উচিত। সে কাঁপা কাঁপা গলায় বলল, বল ওহি, আমি বাসায় যাব। সাদিদ উত্তর নিল না। ভাইস প্রিন্সিপাল বয়স্কা মানুষ, চুলে বহু বছর আগে পাক ধরেছে। তিনি সালামের উত্তর দিয়ে বলেন, রোদেলা, তোমাকে বহুবার বলেছি শরীরের যত্ন নেবে, তোমাকে মেয়ের মতো মনে করি, কিন্তু তুমি তো আমার একটা কথাও শোনো না। আজ তোমার গাফিলতির জন্য কি একটা পরিস্থিতির মুখোমুখি হতে হলো সবাইকে। রোদেলা নরম গলায় বলল, না, আমি এখনই। সাদিদ একটু পিছিয়ে গিয়ে বলল, মিস রোদেলা, আপনার শরীরের কন্ডিশন বেশি ভালো মনে হচ্ছে না, আপনি বরং 3 দিনের লিভ নিন। রোদেলা চোখ তুলে সাদিদের দিকে তাকালো। এতগুলো বছর পর দেখছে, অথচ চেহারায় বিন্দু মাত্র পরিবর্তন আসেনি। আরো সুন্দর হয়েছে মানুষটা, মাথার চুল আরো ঘন হয়েছে। জগতের সমস্ত মায়া যেন একত্র হয়ে দু চোখে ভর করেছে। কপালের ডান সাইডের কাটার দাগটা আরো উজ্জ্বলতা বাড়িয়েছে। রোদেলা চোখ সরিয়ে নেয়। সাদিদ নিজের ভাইস প্রিন্সিপালের দিকে ঘুরে বলেন, স্যার, আপনি মিস রোদেলার ছুটির সব ব্যবস্থা করুন, আমি আসছি। বলে গটগট করে চলে গেল। একবারও পেছন ঘুরে তাকালো না। কিছুক্ষণ পর ওই এসে বলল, আপু, জব্বার কাকা গাড়ি নিয়ে এসে গেছে। আজ সোমবার, ওই জন্মদিন আজ, সব ঘরোয়াভাবে করা হবে। 2 ফ্যামিলির মানুষ শুধু, তারা আর রোদেলা আপুদের পরিবার। রোদেলা কলেজ থেকে সোজা এখানে চলে এসেছে। বিকেলের দিকে তার পরিবারের সবাই আসবে। সে একেবারে শাও নিয়ে নতুন ড্রেস পরে বের হলো। এ বাসায় হুটহাট চলে আসে বলে কিছু জামা কাপড় সবসময় রাখে। ওই 2 কাপ কফি নিয়ে রোদেলার রুমে আসলো। রোদেলা তাদের বাসায় আসলে গেস্ট রুমে বেশিরভাগ সময় থাকে। ঘুমানোর সময় দুজন একসাথে ঘুমায়। আপু, তোমার কফি। রোদেলা মাথা মোড়ানো টাওয়ালটা সরিয়ে রেখে কফি হাতে নিল। বিছানায় বসে এক চুমুক দিয়ে বলল, দম বন্ধ হয়ে মারাই যাব। আসসালামু আলাইকুম স্যার। ওই নিজেও আপুর পাশে বসে নিজের কাপে চুমুক দিল। তারপর আপুকে বলল, তোমার কলেজের সময় কেমন কাটে? সরি, এটাই এখন প্রয়োজন ছিল। তুই কিভাবে জান? কাউকে বলবি না কিন্তু, তোকেই প্রথম বলছি। আমি ওই কলেজে আর সে কি? কেন আপু, তোমার তো কলেজটা ভীষণ প্রিয় ছিল। আমি ওই কলেজে আর চাকরি করব না। রোদেলা সত্যি সত্যি হাই তুলো। কফির কাপে শেষ চুমুক দিয়ে বিছানায় গুটিসুটি হয়ে বাচ্চাদের মতো পা ভাঁজ করে শুয়ে পড়লো। ওই উঠে দাঁড়ালো। কয়েক পা এগুতেই রোদেলা চোখ জোড়া বন্ধ রেখেই বলল, কারণটা পরে বলবো। ওহি, তুই যা এখন, আমি ঘুমাবো, খুব ক্লান্ত। শুভ্র লজ্জা পেয়ে মুচকি হাসলো। লাইটটা বন্ধ করে নিঃশব্দে রুম থেকে বের হয়ে গেল। রোদেলা আপু কেন যে তাকে সবসময় লজ্জে ফেলে। নিচে রান্নার তোড়জোড় চলছে। ওই মা কাজের লোকেদের সাথে নিয়ে রান্না করছে। ওই এক নজর চারপাশ চোখ বুলে উপরে উঠে গেল। রোদ্দুর ভাইদের আসার সময় হয়েছে, আজকে শাড়ি পরবে। শাওনে টাওয়ালটা বেলকনিতে শুকাতে দিল ওহি। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে অনেকটা আগেই। রোদের তেজ কমে গেছে। গোধূলি লগ্নের এই শেষ বিকেলটা যেন শুধুমাত্র রোমান্টিকতার জন্যই সৃষ্টি। ইস, এমন একটা বিকেলে যদি হুড তোলা কোনো রিক্সায় সে আর রোদ্দুর ভাই পাশাপাশি থাকতো। কারণ চাই সে হুট করে রোদ্দুরের হাত চেপে ধরতো, তখন কখনো বা চুলগুলো এলোমেলো করে দিত। আটকে তোকে রাখতে চাইছি, খুব সকালে আমার, বিকেলে আমার। গুনগুন করে গান গাইতে গাইতে রুমে ঢুকলো ওহি। ওয়ারড্রোবের কাপড়ের শাড়ি থেকে বেছে বেছে সবুজ রঙের কালো পাড়ের শাড়ি বের করলো। রোদ্দুর ওহিদের বাসায় ঢুকেই প্রথমে রোদেলা আপুর খোঁজ করলো। রোদেলা ঘুমাচ্ছে শুনে অপূর্বার সাথে কিছুক্ষণ দুষ্টামি করলো।
তারপর ওহির রুমের দিকে পা বাড়ালো। ওহির রুমের দরজা ভেতর থেকে আটকানো। রোদ্দুর বিরক্ত হলো। দিনে দুপুর এরা দরজা বন্ধ করে কি করে তা আল্লাহ মালুম। সে কপাল কুঁচকে দরজার উপর একের পর এক আঘাত করলো। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। রোদ্দুর হেলাফেলা করে ভেতর ঢুকে ওহির বিছানায় বসলো। ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে বিরক্ত গলায় বলল, এই অসময়ে দরজা বন্ধ করে কি করিস বলতো? প্রেম টেম করিস নাকি? বয়ফ্রেন্ড আছে? ওহির মনটা খারাপ হয়ে গেল। আশ্বস্ত হলো সে, না, মানুষটা তাকে আর কোনোদিন বুঝবে না। একে দিয়ে আর কোনো আশা ভরসা নেই। এখন পর্যন্ত তার দিকে চোখ তুলে তাকায়নি। মনে মনে বলল, জগতের সব মানুষের ব্যাপারে তোমার কত কৌতূহল রুদ্দুর ভাই, শুধু আমার ব্যাপারে তুমি এত নির্লিপ্ত কেন? কণ্ঠে একরাশ বিষণ্ণতা ঢেলে মুখে বলল। শাড়ি পরছিলাম রুদ্দুর ভাই। রোদ্দুর মাথা ঘুরিয়ে ওহির দিকে তাকালো। সঙ্গে সঙ্গে তার চক্ষু কৌটো থেকে বের হবার উপক্রম হলো। ওহিকে আজ জীবন্ত পরীর মতো লাগছে। তাকে এই পৃথিবীতে মানুষ বলে ভ্রম হচ্ছে। সবুজ রঙের শাড়ি ফর্সা ত্বকে ফুটে উঠেছে। চোখে গাঢ় কাজল, ডান গালে টোল পড়া গর্ত, ভেজা ভেজা পাপড়িগুলো চোখের উজ্জ্বলতা যেন বহুগুণ বাড়িয়ে দিয়েছে। টানা টানা ভুরু যুগল যেন কাছে যাওয়ার জন্য আহ্বান করছে। ঠোঁটের হালকা পার্পল শেডের লিপস্টিক আর অবিন্যস্ত ভেজা চুলে ওহিকে যেন অপসরীদের থেকেও সুন্দর লাগছে। ঠোঁটের উপর বাদামি তিলটা যেন রোদ্দুরকে চম্বুকের মতো টানছে। এই প্রথম তার ওহিকে ছুঁয়ে দিতে মন চাইল, অন্য রকমের ছোঁয়া। সে নিজের অজান্তে উঠে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, ও মাই গড, ও মাই গড, ও হঠাৎ করে এত রূপবতী হলো কি করে? ওহি চোখ তুলে তাকিয়ে দেখে রোদ্দুর গভীর মনোযোগে তার দিকে চেয়ে আছে। চোখে মুখে অন্য ধরনের ঘোর, পলকহীন চোখে তাকিয়ে আছে আর বিড়বিড় করে কি যেন বলছে। রুদ্দুর ভাই আপনি ঠিক আছেন? বলে সে কয়েক পা এগিয়ে যেতেই রোদ্দুর চিৎকার করে ডান হাতের সামনে এনে বলল, খবরদার কাছে আসবি না অজান্তা, ওখানেই থাক, এক পা নড়বি না, একদম কাছে আসবি না বলে দিলাম। ওহির বারণ শুনলো না। বেশ বুঝতে পারলো কোনো একটা কারণে রোদ্দুর ভাই তাকে প্রচন্ড ভয় পাচ্ছে। সে এগিয়ে যেতে যেতে বলল, আপনি কি অসুস্থ? দেখি জ্বর এসেছে কিনা। ওই হাত বাড়ানোর আগে রোদ্দুর এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। দরজায় ঠেস দিয়ে বসে পড়ল সে। তার বুকের ভেতর তোলপাড় হচ্ছে। এটা কি হলো তার সাথে? বুকের ধুকপুকানি যেন বেড়ে চলেছে। সে বুকের বাঁ পাশে হাত দিয়ে চেপে বলল, ও মাই গড, ও মাই গড। ওই ওয়াশরুমের দরজার এক পাশ থেকে ধাক্কাতে ধাক্কাতে চিন্তিত গলায় পড়ল, রুদ্দুর ভাই আপনার আবার কি হলো? এমন করছেন কেন? রোদ্দুর ওপাশ থেকে আস্তে করে বলল, তুই হঠাৎ এত সুন্দর হয়ে গেলি কিভাবে? ইটস মিরাকেল, ও মাই গড। ওহি শুনতে পেল না, চেঁচিয়ে বলল, কি বলছেন? শুনতে পাচ্ছি না, জোরে বলুন। রোদ্দুর উত্তর দিল না। দরজা ধরে উঠে বেসিনের সামনে দাঁড়ালো। আয়নাতে নিজের প্রতিবিম্বের দিকে তাকাতেই হক চুকিয়ে গেল। আপনা আপনি ডান হাত নিজের গালে চলে গেল। এ কি, তার গাল দুটো মেয়েদের মতো লাল হয়ে গেছে কেন? হন্তদন্ত হয়ে ট্যাপ খুলে চোখে মুখে পানি দিল। তারপর আয়নার দিকে তাকালো। কি সাংঘাতিক লাল আভা যেন যাচ্ছে না। এভাবে নতুন বউদের মতো লাল টুকটুকে গাল নিয়ে এসে বাইরে বের হবে কিভাবে? এত গরম লাগছে কেন? বাম হাতে সে শার্টের উপরে দুটো বাটন খুললো। কই, গরম ভাব তো তাও যাচ্ছে না। কেমন হাঁসফাঁস লাগছে। হাত বাড়িয়ে ঝর্ণা ছেড়ে দিয়ে তার নিচে দাঁড়ালো সে। মিনিট 40 পর ওয়াশরুমে দরজা খোলার শব্দ কানে আসলো ওহির। সে দরজা খোলার অপেক্ষাই করছে। ইতিমধ্যে দুবার নিচ থেকে ঘুরে এসেছে, দরজা ধাকিয়েছে, কিন্তু রোদ্দুর ভাই দরজা খুলেনি। ঝটপট বিছানা ছেড়ে উঠে সে রোদ্দুরের দিকে তাকালো। রোদ্দুরের কাহিল অবস্থা। কালো রঙের শার্টটা শরীরে লেপ্টে আছে, চুলগুলো বেয়ে বেয়ে পানি পড়ছে। বুকের বেশ খানিকটা উদাম, মাথাটা কিচ্ছু মুছেনি। ভেজা কাপড়ের পানিতে ফুলের বন্যা হয়ে যাচ্ছে। ওই বিস্ফোরিত নয়নে মুখে হাত চেপে রইল। এর আবার হঠাৎ করে কি হলো? এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে শার্ট প্যান্ট পরে শাওয়ার নিয়ে নিল। ওই অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, এ কি অবস্থা আপনার? রোদ্দুর উদ্ভ্রান্ত দৃষ্টিতে অন্যদিকে তাকালো। সে ভেবে রেখেছে যতক্ষণ এ বাসে থাকবে ওই দিকে আর তাকাবে না। এ কি, আপনার চোখ দুটো লাল হয়ে গেছে কেন রুদ্দুর ভাই? এতক্ষণ এইভাবে কেউ শাওয়ার নেয়? কবে আপনার সুবুদ্ধি হবে? দেখি জ্বর এসে গেছে কিনা। ওই পায়ের উপর ভর দিয়ে সামনে উঁচু হয়ে রোদ্দুরের কপালে হাত রাখতে নিতেই সে ছিটকে দুপা পিছিয়ে সরে গেল। তোতলানো স্বরে বলল, কথায় কথায় গায়ে হাত দিতে চাস কেন অজান্তা? এক চড়ে মুন্ডু ঘুরিয়ে দিব। গায়ে হাত দিবি না খবরদার। আমি ছোট রয়েছি নাকি? কি 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 করছিস কেন? তুই একটা বেয়াদব বেশরম মেয়ে। তোর মতো বেহায়া মেয়ে আমি দুটো পৃথিবীতে দেখিনি। তুই একটা গায়ে পড়া মেয়ে।
আমি আবার কার গায়ে কখন পড়লাম আজব? এক্ষুনি তো পড়তে নিয়েছিলি। সে কি? কখন? আচ্ছা বাদ দিন, আমি যেমনই হই না কেন তাতে আপনার কোনোদিন কিচ্ছু আসবে যাবে না, কিন্তু আপনি এই ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকলে নির্ঘাত জ্বর আসবে। চেঞ্জ করুন। করব না, জ্বর আসে আসুক, তাতে তোর কি? আমি আজ সারা রাত এভাবে থাকবো, তাতে তোর সমস্যা আছে? রোদ্দুর ভাই, আপনি পাগল হয়ে গেছেন। কি বলছেন এইসব? আমি তো পাগলই, আর তুই সুস্থ মানুষ হয়ে পেতনিদের মতো সাজ দিয়েছিস। তোকে দেখতে কি বিশ্রী লাগছে। এক থু। বলে বড় বড় পা ফেলে বাইরে বের হয়ে গেল রোদ্দুর। আর ওহি হা হয়ে তাকিয়ে রইল। এসব কি হচ্ছে চারপাশে? সন্ধ্যার পরপরই রোদ্দুরের হাড়গোড় কাঁপিয়ে জ্বর আসলো। হুট করে এভাবে জ্বর আসায় সবাই চিন্তিত। থার্মোমিটার দিয়ে মেপে দেখা গেল জ্বর 104 ডিগ্রির কাছাকাছি। ডিনারের আগে বেলুন ফুটিয়ে স্প্রে করে ওহি তার 22তম জন্মদিনের কেক কাটলো। রোদ্দুর উপস্থিত রইল না তাতে। সবাই যার যার মতো উইশ করলো, কিন্তু কোথায় যেন সুর কেটে গেছে। সবাই থমকে থমকে আনমনা হয়ে যাচ্ছে। সবাই হালকা পাতলা করে ডিনার সারলো। ডিনার শেষে ঘরোয়াভাবে গানের আয়োজন করার প্ল্যান ছিল, সেটা আপাতত স্থগিত রাখা হলো। ওহির বাবা বেশ কয়েকবার ডাক্তার ডাকার কথা বলল, কিন্তু রোদ্দুর বেগ ধরেছে। পৃথিবীর পাখা গজিয়ে ওরা শুরু করলেও সে ডাক্তার দেখাবে না। তার নাকি কঠিন অসুখ হয়েছে। এ অসুখ ডাক্তার সারাবে না। পরে কেউ আর জোর করেনি। রাতের বেলা ওহির মা শাহানা বেগম জোর করে রোদ্দুরকে স্যুপ করে খাওয়ালো, তারপর মেডিসিন খাইয়ে দিল। রোদ্দুর খালার হাত ধরে পড়ল। খালা, আমার কঠিন অসুখ হয়েছে, আমি হয়তো মরে যাব। শাহানা রোদ্দুরের মাথায় হাত বুলিয়ে বলল, বাবা এসব বলতে হয় না, তোমার কিছু হবে না। এই যে ওষুধ খাইয়ে দিলাম, কিছুক্ষণের মধ্যে জ্বর থাকবে না। তুই খালা, আমার হুট করে কি যেন হয়ে গেছে, আমাকে নিশ্চিত পড়ি থুক্কু জিনে ভর করেছে। তুমি বরং কাল সকালে কবিরাজ ডেকে ঝাড়ফুঁকের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, সকালে দেখা যাবে। রোদ্দুর সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করলো। হঠাৎ মনে পড়ে চোখ বন্ধ রেখেই পড়ল, খালা, খেয়াল রেখো কোনো পরিটরি যেন রুমের ভেতরে না ঢুকে। এ বাসায় আর আসা যাবে না। হুট করে চোখের পলকে আমায় ফুস করে ধরে পরিস্থানে নিয়ে যাবে। ফুস। শাহানার বড্ড মায়া হলো। তিনি 3বার আয়তল কুসরি পরে রোদ্দুরের মাথায় ফু দিল। ছেলেটা জ্বরের ঘরে আবল তাবল বকছে। আহারে। ওহি দরজায় হালকা শব্দ করে ভেতরে ঢুকলো। ছোটবেলা থেকে তার অভ্যাস হয়ে গেছে অন্য রুমে প্রবেশ করার আগে মৃদু শব্দ করা। সে অলরেডি ড্রেস চেঞ্জ করে ফেলেছে। কফি কালারের সুতির 3 পিস গায়ে, ওনাটা ভালো করে গায়ে জড়িয়ে এগিয়ে আসলো। রোদ্দুরের দিকে চেয়ে শাহানাকে বলল, রোদ্দুর ভাইয়ের সাথে ঘুমাবে কে মা? শাহানা বেশ স্বাভাবিক গলায় বলল, তুই ঘুমা এখন। কেন? কেউ না ঘুমালে তুই মা, তুমিও কি রোদ্দুর ভাইয়ের মতো পাগল হয়ে গেলে? এই আমাকে একদম পাগল বানাবি না। তোর বাপের থেকে শিক্ষা পেয়েছিস না? দিনের ভিতর 1000বার নিজে পাগল বলে শান্তি পায় না, এখন মেয়েকে দিয়েও বানাবে। এরকম হলে কিন্তু আমি এ বাড়িতে থাকব। মা চেঁচামেচি করবে না প্লিজ। বাবা গরম জল চাচ্ছে, দিয়ে আসো, আমি এখানে আছি। দাঁড়া, গরম জল এখন তোর বাপের পাছায় ঢালবো। আমার দাসী মা কি সব ভাষা ইউজ করছো? রোদ্দুর ভাই আছে এখানে। পেয়েছে 24 ঘন্টা হুকুম করবে। থাকুক, তোর বাপ কি করেছে জানিস? গতকাল রাতে একটু বলেছিলাম, ওপো টেবিল থেকে 1 গ্লাস পানি দাও তো। আমায় বলে কি জানিস? বলে উঠে নিয়ে খেয়ে নাও, নড়াচড়া না করে তো শুধু ভুঁড়ি বাড়া। ওই দীর্ঘশ্বাস ফেলে বলল। হ্যাঁ দেখলাম, তুমি এখন যাও তো মা। শাহানা অনিচ্ছা নিয়ে চলে গেল। ওই একটা চেয়ার টেনে রোদ্দুরের শিওরে পাশে বসলো। রোদ্দুর এখন অপূর্বর রুমে শুয়েছে। অপূর্বকে আশেপাশে দেখা যাচ্ছে না। অন্য রুমে ঘুমিয়ে গেল নাকি? রোদ্দুর ঘুমাচ্ছে, মুখটা পান্ডুর মতো ফ্যাকাশে হয়ে গেছে। ওই ডান হাতটা হালকা করে রোদ্দুরের কপালে রাখতেই চমকে গেল। গা তো জোরে পুড়ে যাচ্ছে। মেডিসিন খাওয়ার পরও কমছে না কেন? ছেলেটা কি যে করে না, কি দরকার ছিল অতক্ষণ ভেজার? বাটিতে অল্প পানি নিয়ে তাতে এক টুকরো কাপড় ভিজিয়ে রোদ্দুরের কপালে দিল। রোদ্দুর ঘুমের ঘরে শিউরে উঠল। রোদ্দুর ঘুমের ঘরে বিড়বিড় করে কিছু একটা বলল। ওহি কান পেতেও তা বুঝতে পারল না। ভোরবেলা ঘুম ভাঙতেই নিজের মাথা চেপে ধরল রোদ্দুর। মাথার ভিতর কেমন ফাঁকা ফাঁকা লাগছে। বিছানায় উঠে পাশে তাকালো, পাশে কেউ নেই। সে বেলকনির কাছের ফোকর দিয়ে বাইরের দৃষ্টি মেলো। সূর্য এখনো ওঠেনি।
রোদ্দুর ঘেমে একাকার হয়ে গেছে, গায়ের তাপমাত্রা স্বাভাবিক একদম। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে হুট করে তার মাথায় অস্পষ্ট একটা দৃশ্য ভেসে ওঠে। রাতের বেলা সে যখন ঘুমিয়েছিল তখন ওহি তার দিকে ঝুঁকে কিছু একটা করছিল। হ্যাঁ, তার সারা মুখে এলো পাথারে চুমু খেয়েছে। কি সাংঘাতিক! রোদ্দুর একটানে গায়ের উপর থেকে কম্বল সরিয়ে ওহি রুমের দিকে পা বাড়ালো। ওহিকে আজ উচিত শিক্ষা দিতে হবে। তার ঘুমের সুযোগ নিয়ে ওহি রুমের দরজা খোলা। রোদ্দুর ভিতরে ঢুকে চারিদিক তাকালো, ওহি রুমে নেই। সে তবুও চেঁচিয়ে বলল, অজান্তা, সাহস থাকলে সামনে আয়, আমার জ্বরের সুযোগ নিয়ে চুমু খাওয়া। তোর চুমুর আমি দফা রফা না করলে আমার নামও রোদ্দুর হিম নয়। তোর কলিজা কত বড় আমি সেটা আজ দেখেই ছাড়বো। বের হ বলছি। ওয়াশরুমের দরজা খুলে রোদেলা বের হলো। তার চোখে মুখে পানি, কপাল কুঁচকে বলল, খুব শীঘ্রই রৌদ্র পাগলাটা যেন তোর ভালোবাসা বুঝতে পারে। আর লাইটটা বন্ধ করে দিয়ে যা। এত ভোরে রোদেলাপু এই রুমে কি করছে? ওহি কোথায়? সে মিনমিন করে বলল, ইয়ে মানে আপু, মনে হচ্ছিল অহির মতো দেখতে কেউ আমার ঘুমের ঘরে। ফাল্লা করছিস কেন রোদ্দুর? তোর কবে যে জ্ঞান হবে? ছাড়, কি যেন বলছিলি? ওহি তোকে চুমু টুমু খেয়েছে না কি যেন? এক রাতের জ্বরে দেখি তোর সম্পূর্ণ তার মানে আমি স্বপ্নে দেখেছি ওহি? ও মাই গড! তো এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। যার সময় দরজার সাথে একটা বাড়িও খেলো, কিন্তু তার খেয়াল নেই। দিকবিদিক হারিয়ে এক দৌড়ে অপূর্বর রুমে ঢুকতেই কারোর সাথে ধাক্কা খেলো। কারোর সাথে ধরম করে ধাক্কা খেলো রোদ্দুর। ডান হাতে ব্যথা পাওয়ার জায়গায় হাত বুলিয়ে সামনে না তাকিয়ে বিরক্তি নিয়ে গলায় পড়ল, কোন শালিরে দেখে চলতে পারিস না? সঙ্গে সঙ্গে তার মাথায় হালকা একটা থাপ্পড় পড়ল। দ্রুত চোখ তুলে তাকিয়ে দেখে সামনে তার পিএইচডিধারী বাবা ডক্টর মুজিবুর রহমান দাঁড়িয়ে আছে। কোনো একটা অজ্ঞাত কারণে তার বাবা নিজেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে মনে করে এবং সবসময় বুক উঁচিয়ে হাঁটে। রোদ্দুর মাথায় হাত রেখে আলগোছে ভাবে বলল, বাবা, তুমি এত সকাল এখানে কেন? বাসায় যাওনি তোমরা? মুজিবুর রহমান একটা হাই তুলে বলল, তোর শরীরের তাপমাত্রা কমেছে? এখন কত ডিগ্রি? কত ডিগ্রি জানি না বাবা, তবে জ্বর নেই, একদম স্বাভাবিক। আমি 3 মিনিট দাঁড়ালাম, থার্মোমিটার দিয়ে মেপে একুরেট টেম্পারেচার বলবি। তোর মাকে গিয়ে আবার বলতে হবে। রোদ্দুর বিস্ফোরিত নয়নে বলল, মা কোথায়? মুজিবুর রহমান বিছানায় গিয়ে পা তুলে বসলেন, চোখ দুটো বন্ধ করে যোগ্য ব্যায়ামের ভঙ্গি করলেন, তারপর শীতল গলায় বললেন, গত রাতে 12টার দিকে আমি আর তোর মা বাসায় চলে গিয়েছিলাম। তোর জ্বর, সেজন্য তোর মা যেতে চাইল না, কিন্তু ওদিকে খালি বাসা, শুধু কাজের লোক দুটো রয়েছে। বলা তো যায় না বিপদ আপদের কথা। পরে তোর খালার কথায় আমরা দুজন চলে গেলাম, কিন্তু সারা রাত তোর মা ঘুমাতে দেয়নি। আজানের সময় আমাকে লাথি দিয়ে উঠিয়ে পাঠিয়েছে। তোর টেম্পারেচার মেপে থার্মোমিটার সাথে করে নিয়ে যেতে বলেছে, তাড়াতাড়ি কর। রোদ্দুর একটা দীর্ঘশ্বাস ফেল। সে যে বড় হয়ে গেছে তা তাদের বাবা মাকে কে বোঝাবে? এখনো তার বাবা তুই তুকারি করে, দু একটা চট থাপ্পড়ও কপালে জুটে মাঝে মধ্যে। সে এগিয়ে গিয়ে বগলের নিচে থার্মোমিটার চেপে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। বেলকনিতে দাঁড়াতেই রোদ্দুরের সব ধরনের অস্থিরতা দূর হয়ে গেল। বাইরের হিমশীতল বাতাসে পুরো ভেতর বাহির শীতল হয়ে গেল। চারিদিকে ফর্সা হয়ে গেছে, তবে সূর্য এখনো ওঠেনি। অল্প অল্প কুয়াশায় মরানো সকালটা রোদ্দুরের অন্যরকম ভালো লাগতে শুরু করলো। বারবার মনে হলো আজকের সকাল আর অন্যান্য দিনের সকাল এক নয়। কিছুক্ষণ পর সে ভেতরে এসে থার্মোমিটার টেবিলের উপর রেখে বলল, বাবা এই যে। মুজিবুর রহমান উত্তর দিল না। রোদ্দুর তাকিয়ে দেখে তার পিএইচডিধারী বাবা কম্বল মুড়িতে ঘুমের দেশে তলিয়ে গেছে। সে রুমের দরজা ফিরে নিচে নামলো। এক কাপ চা খেতে হবে। কেউ বোধহয় ঘুম থেকে ওঠেনি, নিজেরই চা করতে হবে। রোদ্দুর সিঁড়ি দিয়ে নামতে নামতে গুনগুন করে গান ধরলো, ক্ষতি নেই, কাছে না বলে তুমি চলে এলে। দেখো সেই খুশি সাজাবো আমি হাজার ফুলে। প্রতিদিন সব সময় দেখা বেশি হলে বড় ভালো হয়। একরাশ ভালো লাগা নিয়ে রান্নাঘরে পা রাখতেই চমকে উঠল সে। ওই কোমরে ওড়না পেঁচিয়ে হাত নেড়ে নেড়ে টুংটাং আওয়াজ তুলে কি যেন করছে। রোদ্দুরের ডান হাত আপনা আপনি বুকে চলে গেল। তার হার্টবিট আবার ক্রমাগত ট্রেনের হুইসেল বাজিয়ে যাচ্ছে। হাত পা কাঁপছে, শরীরের ভরটুকু পা আর ধরে রাখতে চাইছে না। সে দরজায় ঠ্যাস দিয়ে নিজের ভরটুকু ছেড়ে বুকে হাত দিয়ে দাঁড়ালো। হার্টবিটের শব্দ যেন ওহির কানে না যায়।
ওহির থেকে দৃষ্টি সরাতে পারছে না সে, যেন চোখ দুটোর ওপর তার নিজের নিয়ন্ত্রণ নেই, অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। ওহিকে কেমন বউ বউ লাগছে। চুল হাত খোপা করায় ঘাড়ের অনেকখানি উন্মুক্ত, কফি কালারের রংটা যেন চিকড়ে পড়ছে। ওই একটু পরপর সামনের অবাধ্য চুলগুলো আঙ্গুলের সাহায্যে কানের পাশে গুজে দিচ্ছে। রোদ্দুর আর পালো না, ধপ করে দরজার ধরে ফ্লোরে বসে পড়ল। ও মাই গড! হালকা শব্দে ওহি পিছন ঘুরে তাকায়। রোদ্দুরকে ওভাবে ফ্লোরে বসে থাকতে দেখে চোখ বড় বড় হয়ে যায়। দৌড়ে এসে বলে, রোদ্দুর ভাই এইভাবে বসে আছেন কেন? বুকে হাত কেন? হার্টের অ্যাটাক ট্যাটাক হবে নাকি? হাল্লা গো। রোদ্দুর ফ্লোরের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, অজান্তা আমার থেকে 10 হাত দূরে দাঁড়িয়ে কথা বলো। যা, পিছিয়ে যা, আমি ঠিক আছি। ওই ভয়ে কিছুটা পিছিয়ে গেল। রোদ্দুর ভাই কাল থেকে কেমন অস্বাভাবিক আচরণ করছে। সে ভর্ত স্বরে বলল, বুকে হাত কেন রোদ্দুর ভাই? বুকে ব্যথা করছে নাকি? শ্বাস নিতে কষ্ট হচ্ছে? বললাম তো আমি ঠিক আছি। আর বুকে হাত রাখবো নাকি পা উঠিয়ে রাখবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। ওই কিছু না বলে জগ থেকে গ্লাসে পানি ঢেলে এগিয়ে দিয়ে বলল, পানিটুকু খান, ভালো লাগবে। রোদ্দুর ধমকে বলল, বললাম না কাছে আসবি না, পিছিয়ে যা। ওই ধমকে কেঁপে উঠল। কিছুটা পিছিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, রোদ্দুর ভাই আপনি ফ্লোরে বসেছেন কেন? ইচ্ছে হয়েছে বসেছি, প্রয়োজনে শুয়ে থাকবো, তাতে তোর কোনো সমস্যা আছে? না তা নেই, কিন্তু ফ্লোরে তো অনেক ময়লা। রোদ্দুর ভুলবশত ওহির দিকে তাকালো। এলোমেলো চুল, ভর্তি চোখ মুখ, কপালে বিন্দু বিন্দু ঘাম, কাঁপা কাঁপা ঠোঁট, সব মিলিয়ে অন্য রকমের সুন্দর লাগছে। তাকে মুহূর্তে ঘরে ফেলতে পারে। সে দ্রুত চোখ সরিয়ে শক্ত কণ্ঠে বলল, ময়লা তাতে কি? তোকে কি বলবো নি আমায় শাওয়ার করিয়ে দে? নাকি বলবো নি আমার ড্রেসগুলো ধুয়ে দে? বলবো তো না। এখন আমি ফ্লোরে শুয়ে থাকবো। বলে ওহিকে চমকের শীর্ষ পর্যায়ে রেখে রোদ্দুর দরজা বড় বড় ফুলরে শুয়ে পড়লো। বড় বড় করে শ্বাস টানলো, শুয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করলো। ওহি কেঁদে দিয়েছে প্রায়। বৃষ্টি আপুর শোকে অবশেষে মানুষটা পাগল হয়ে গেল। সে মুখে হাত রেখে রোদ্দুরকে ডিঙ্কে এক দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে বলল, কে কোথায় আছো? বের হও তাড়াতাড়ি। রোদেলাপু বের হও। রোদ্দুর ভাই পাগল হয়ে গেছে। রোদ্দুর ভাই পাগল হয়ে গেছে, হসপিটালে নিতে হবে। 5 মিনিটের মাথায় সবে ঘুম ঘুম চোখে ড্রয়িং রুমে হাজির হলো। নিচে নেমে কোথাও রোদ্দুরকে খুঁজে পাওয়া গেল না। রোদেলা ফোন বের করে রোদ্দুরকে ফোন দিল। রোদ্দুর ফোন রিসিভ করলো না, কিন্তু 1 মিনিট পরেই টুং করে একটা SMS আসলো। রোদ আপু, আমি বাসায় যাচ্ছি, একটু দরকারি কাজ আছে। রোদেলা একটা হাই তুলে মেসেজটা পড়লো। তাকে রেডি হতে হবে, কলেজ যেতে হবে। মুজিবুর রহমান ওহিকে বলল, মা জননী, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আমি আর একটু ঘুমিয়ে নেই এখান থেকে। বাসায় গেলে তোমার খালামণি ধমকাধমকি করবে। সবাই যার যার মতো হাই তুলে রুমে চলে গেল। ওহি চিন্তিত মুখে দাঁত দিয়ে হাতের নখ কাটা শুরু করলো। এটা কি হলো? দুপুরের দিকে রোদেলার ক্লাস শেষ হলো। কলেজ শেষ হতে এখনো 1.5 ঘন্টা বাকি, কিন্তু এই 1.5 ঘন্টায় তার আর কোনো ক্লাস নেই। টিফিনের পরে তার একটা ক্লাস, বি বয়েজ শুধু, আর টিফিনের আগে 4টা, এই মোট 5টা ক্লাস ডেইলি। রোদেলা ব্যাগ থেকে পানির পট বের করে গলা ভেজালো। এই 1.5 ঘন্টা বসে থাকতে হবে শুধু শুধু। কলেজ টাইম শেষ হলে তখন বাসায় যেতে পারবে। নিজের ডেস্কে বসে পেপার হাতে নিল। গতকালের পেপার পড়ার অভ্যাস তা নেই, কোনো কালেও ছিল না। এখন সময় কাটানোর জন্য চোখ বুলালে দোষের কি? মিস রোদেলা ম্যাম। রোদেলা ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। আকাশি রঙের ইউনিফর্ম গায়ে অল্প বয়স্ক একটা ছেলে। এটা তো নতুন প্রিন্সিপাল, মানে সাদিদ স্যারের পিয়ন। এই কলেজে প্রতিটি পিয়নের এক এক রকমের ইউনিফর্ম। সে স্বাভাবিক কণ্ঠে বলল, সারা রাত আমার ছেলেটা হাতে রাখা খাতাতে চোখ বুলিয়ে বলল, ম্যাম, আপনাকে সাদিদ স্যার দেখা করতে বলেছে কলেজ শেষে, অর্থাৎ 2:30টার সময়। ম্যাম, একটু টাইমলি আসার চেষ্টা করবেন। রোদেলা মাথা নেড়ে সায় জানালো। ছেলেটা চলে যেতে তার কপালে চিন্তার রেখা ফুটে উঠল। সাদিদ স্যার তার সাথে কেন দেখা করতে চাচ্ছে? সাদিদ স্যার এই কলেজে এসেছে আজ 17 দিন। এই 17 দিনে রোদেলা তার ধারে কাছেও ঘেঁষেনি। সে যে রিসেপশনের দিন দেখা হয়েছিল আর হয়নি। রোদেলা ইচ্ছে করে তার থেকে পালিয়ে বেরিয়েছে, কারণ সে খোঁজ নিয়ে জানতে পেরেছে মিস্টার জুলকারনাইন সাদিদ ম্যারিড এবং তার 5 বছরের একটা মেয়ে আছে। রোদেলার চোখ দিয়ে অশ্রু বের হলো। তার একতরফা ভালোবাসা তাহলে পূর্ণতা পেল না। ভালোবাসা এমন কেন সবসময় ভুল মানুষকে বেছে নেয়? সে সাবধানে টিস্যু দিয়ে চোখ মুছে নিজেকে
স্ট্রং করলো। সাদিদ স্যারকে তাকে ফেস করতে হবে। 2:36 রোদেলা সাদিদের কেবিনের দরজায় টোকা দিয়ে বলল, সাথে ছিল আমরা। সাদিদ কি যেন লিখছে, দরজার দিকে না তাকিয়েই বলল। জি অবশ্যই। রোদেলা ভেতরে ঢুকে সাবধানে দরজা ভিড়িয়ে দিল। তারপর কাছের টেবিলের সামনে দাঁড়িয়ে সালাম দিল। সাদিদ সালামের উত্তর না দিয়ে বলল, প্লিজ সিট ডাউন। রোদেলা আড়ষ্ট ভঙ্গিতে চেয়ার টেনে বসলো। কেবিনটা এসি করা, তার শীত লাগছে। গায়ের ওড়না দিয়ে হাতের ফাঁকা অংশ ঢেকে ফেললো। সাদিদ প্রথমবার চোখ তুলে তাকালো। স্ট্রেট বলল, মিস রোদেলা জান্নাত রাইট? আমার জানা মতে আপনার কলেজ ছুটির আগে কোনো ক্লাস ছিল না, কিন্তু আপনি 6 মিনিট লেট করে কেবিনে ঢুকলেন। রোদেলা উত্তর দিল না, এক নজর সাদিদের দিকে তাকালো। সাদিদ আজ কালো ফ্রেমে চশমা পরেছে, কি সুন্দর জ্ঞানী মানুষদের মতো লাগছে। মিস রোদেলা জান্নাত, আপনি কি কারণে কলেজ ছাড়তে চাচ্ছেন? আমরা দুইজন গেস্ট রুমে একসাথে। এটা বললে তো হবে না, আপনাকে প্রপার কোর্স দেখিয়ে কলেজ ছাড়তে হবে, কারণ এতে কলেজের মনোন্নয়নে আমরা সোচ্চার হব। আপনার মন চাইলো আর আপনি জয়েন করলেন, আবার মন চাইলো না তো রেজিগুলেশন নিয়ে নিলেন, এটা হবে না। ঘুমিয়েছি। এই রুমে অপূর্ব ছিল রাতে। হ্যাঁ বলুন। আসবো স্যার, কোনো কারণ। সাদিদ চশমার কাজ পরিষ্কার করে আবার চোখে পড়লেন। তারপর সূক্ষ্ম দৃষ্টিতে রোদেলার দিকে চেয়ে বললেন, মিস, আপনাকে কি আমি চিনি? রোদেলা যেন জানতো যে সাদিদ এই প্রশ্নটা করবে। সে স্বাভাবিকভাবে বলল, কারণ নেই স্যার। কেন জানি আপনার চেহারাটা একটু পরিচিত মনে হয়। বাই দ্য ওয়ে, আপনার পেপারসগুলো দেখলাম গতকাল। আপনি যে কলেজে ছিলেন ওই কলেজে আমি 3 মাসের মতো ক্লাস নিয়েছিলাম এবং কাকতালীয়ভাবে সালটা আপনার সাথে মিলে গেছি। আপনি তখন ইন্টার প্রথম বর্ষে ছিলেন, আমি পদার্থবিজ্ঞান ক্লাস নিতাম। আপনার কিছু মনে পড়ে? স্যার আমি মন মর্জি কলেজে ঢুকিনি, এক্সাম দিয়ে ভাইবা দিয়ে তারপর কয়েক মিনিট দুজনে চুপ। সাদিদ ঘোর ভেঙে বলল, মিস রোদেলা, আপনি আসতে পারেন। আপনি এই মুহূর্তে কলেজ ছাড়তে পারবেন না, কিছুদিন পর এক্সাম সবার। কলেজের রেপুটেশনের দিকটা খেয়াল রাখতে হবে আমাকে। এই মুহূর্তে নতুন টিচার ইনভলভ করা অনেক ট্রাপ। আপনি আসুন। রোদেলা উঠে দাঁড়ালো, দরজার কাছে গিয়ে সালাম দিয়ে বেরিয়ে গেল। ওই শর্টফট করছে, কারণ তার ফোনে 3টে আননোন নাম্বার থেকে একই মেসেজ এসেছে। মেসেজ দুটো এমন, রোদ্দুর ভাই, এবার যদি আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করিস তাহলে তোকে একদম খুন করে ফেলবো, তারপর নিজের গলায় দড়ি দিব। আমার গল্পের প্রথম পাতায়, মাঝামাঝিতে বা শেষের অধ্যায়ে তুই না থাকলেও পরিশিষ্টে তোকে চাই, শুধু তোকে চাই। রোদ্দুর হিমকে চাই, এইটুকুই। একই মেসেজ 3টে আননোন নাম্বার থেকে এসেছে। ওহির হাত পা ঠান্ডা হয়ে আসছে। এটা কার কাজ? রোদ্দুর ভাই না তো। ওহির হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে চিন্তায়। হঠাৎ ফোন হাতে নিয়ে নিজের মেসেঞ্জারে ঢুকলো। উদ্দেশ্য রোদ্দুর ভাইকে পাঠানো মেসেজ চেক সিন করেছে কিনা তা দেখা। মেসেঞ্জারে ঢুকে ওহির মাথায় চিন্তায় ছোটখাটো একটা পাহাড় জমে গেল, কারণ রোদ্দুর ভাই মেসেজ এখনো সিন করেনি। তাহলে এটা কার কাজ? এই মেসেজ সে রোদ্দুর ভাইকে পাঠিয়েছে, সেটা তো সে ছাড়া আর দ্বিতীয় কেউ জানে না, এমনকি রোদেলা আপুও না। এই রহস্যের সমাধান করার জন্য রোদ্দুর ভাইকে লাগবে। ওই আবারও রোদ্দুর ভাইয়ের বাসায় যাওয়ার জন্য ব্যাগ গোছানো শুরু করলো। আজ 2টো বইও সঙ্গে নিল। কিছুদিন পর সেমিস্টার ফাইনাল পরীক্ষা। সে মনে মনে ঠিক করে রাখলো, রোদ্দুর ভাই যেমন ব্যবহারই করুক না কেন, কিছুদিন সে থাকবেই। রোদ্দুর ভাই সে যে তার জন্মদিনের পরের দিন ভোরে চলে গেছে আর তার সাথে দেখা হয়নি। আজ 11 দিন হতে চলল তার। রোদ্দুর ভাইদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল ওহির। আজ সে একা নয়, সাথে অপূর্ব এসেছে। সদর দরজার সামনে দাঁড়াতেই অপূর্ব হাত উঁচিয়ে বলল, বুবু দেখো, খালুজি নিশ্চিন্ত ভবনের জায়গায় কি লিখছে। ওহি তাকালো। দরজার একদম উপরে লেখা, পাগল হইতে সাবধান। তার নিচে ছোট ছোট অক্ষরে লেখা, এ বাড়ির একজন কিছুদিন হলো মেন্টালি সিক, তার হইতে সাবধান। ওহি কলিং বেল চাপ দিয়ে বলল, অপূর্ব রে, খালু মেন্টালি সিক বলতে তাকে বুঝিয়েছে? খালামণিকে? আমার তো তাই মনে হয় বুবু, হয়তো খালামণির সাথে খালুর আবার ঝগড়া হয়েছে, সেজন্য ইচ্ছে করে এসব লাগিয়েছে। এটুকু বলেই অপূর্ব ফিক করে হেসে ফেল। ওই কিছু বলার আগেই দরজা খুলে গেল। দরজা খুলেছে ফজিলা। ওই সোফায় বসতেই তার খালামণি এসে দফায় দফায় কান্না করলো। প্রথম দফায় খালু নামে হাজারো নালিশ,
এটা নতুন কিছু নয়। আর দ্বিতীয় দফায় যেটা বলো সেটা শুনে ওহি নিজেও চমকে উঠল। জন্মদিনের সময় ওহিদার বাসা থেকে ফেরার পর থেকেই রোদ্দুর ভাই নাকি কেমন জানে আচরণ করছে। মাঝে মাঝে একা একা বিড়বিড় করে, হুট করে আনমনা হয়ে যায়, কখন আবার গুনগুন করে গান গায়। অপূর্ব ফিক করে আবারও হেসে দিল। শাইনুর রাগী চোখে তাকাতে সে আমতা আমতা করে বলল, খালামণি রোদ্দুর ভাই কি গান গায়? শাইনুর বুলতারের মতো বলল, আমি কি অত বুঝি নাকি? তবে কুটি বলেছে রোমান্টিক গান গায়, কিন্তু ও তো আগে কোনোদিন গান গাইতো না। সত্যি সত্যি হয়তো জিনে ভর করেছে, কিন্তু আমি পীর সাহেবের কাছে নিয়ে যেতে চাচ্ছি, ও রাজি হচ্ছে না। বাহ, রোদ্দুর ভাইয়ের থেকে আজ রাতে গান শুনবো, কি বলো বুবু? চোখ পাকিয়ে অপূর্বকে উপরে পাঠিয়ে দিল। শাইনুর আবার বলল, ছেলেটার যে হঠাৎ করে কি হলো রে ওহি, আমার সোনার টুকরো ছেলে। শাইনুর আঁচল চেপে আবার কান্না শুরু করলো। ওহি তাকে সান্ত্বনা দিয়ে বলল, খালামণি তুমি কান্না করবে না একদম, আমরা সবাই এসেছি। দেখি ব্যাপারটা কি, রোদ্দুর ভাই কি বাসায়? না, অফিস থেকে ফেরেনি, তোর খালুও আসেনি। অফিস তাহলে ঠিকঠাক করছে, এটা ভালো। ওহিরে, তোকে একটা কথা বলি, কাউকে বলবি না কিন্তু। আমি কাউকে না জানিয়ে গুলিস্তানের এক পীর সাহেবের কাছে গেছিলাম। উনি বলেছে একটা মাঝেরি দেখে গরু জবাই করে ফকির খাওয়ালে সব ঠিক হয়ে যাবে। সে কি? হ্যাঁ রে, কি করা যায় বলতো? পীর সাহেবের কথা বলে কথা, খেলনা কিছু নয়। খালার পিঠে হাত রেখে বলল, খালামণি তুমি একদম চিন্তা করবে না, রোদ্দুর ভাইয়ের সুস্থতা বলে কথা, এক গরু কেন, প্রয়োজনে 2টা গরু জবাই হবে। শাইনুর সন্ধ্যার দৃষ্টিতে বলল, তুই বলছিস তোর যে আবার দুপাতা ইংলিশ শিখে পিঠটির মানিস না? কে বলেছে মানি না? আলবাত মানি, 1000 বার মানি। তুমি বরং আমাকে একবার তোমার পীর সাহেবের কাছে নিয়ে যেও। শাইনুর খুশিতে ঝলমল করছে। ওইকে কিছুক্ষণ বুকে জড়িয়ে রান্নাঘরের দিকে রওনা দিল। আজ রাতের ডিনারে দেখা যাবে। খালা ওই স্পেশাল ডিশ রান্না করেছে। ওই মুচকি এসে উপরে চলে গেল। রোদেলা আপু নাকি ঘুমোচ্ছে। কলেজ থেকে মাথা ব্যথা নিয়ে আজ নাকি ফিরেছে। রোদ্দুর অফিস থেকে ফিরে সোজা নিজের রুমে ঢুকলো। আজ বড্ড ক্লান্ত। হাতের ফাইলটা টেবিলের উপর রাখলো। গলার টাই খুলে বিছানায় ঢিল দিতেই সেদিকে চোখ পড়ল। ওই গুটিসুটি হয়ে পা ঝুলেই বসে আছে। রোদ্দুর অবাক হলো না। শার্টের বাটন খুলতে খুলতে বলল, এতক্ষণ অফিসে জ্বালাচ্ছিলি, এখন সোজা বেডরুমে চলে এসেছিস। থাক, তোকে পরোয়া করে কে? যেখানে খুশি সেখানে থাক। বলে রোদ্দুর নিজের শার্ট খুলে ওহির মুখে ছুঁড়ে মারল। ওহি ঘমরত শার্টটা মুখের সামনে থেকে সরিয়ে নাক সিটকিয়ে বলল, রোদ্দুর ভাই আপনি তো দেখি সত্যি সত্যি পাগল হয়ে গেছেন, এমন আচরণ করছেন কেন? রোদ্দুরের ওহির সম্পূর্ণ কথা কানে গেল না। গায়ের স্যান্ডো গেঞ্জিটা এক টেনে খুলে ওহির দিকে ছুঁড়ে মেরে বলল, বাহ, তোর কত উন্নতি হয়েছে রে অজান্তা। এতদিন শুধু হুটহাট, যেখানে সেখানে তোর চেহারা ভেসে উঠত, এখন তো দেখি মুখে বুলিও ফুটেছে। ওহি রোদ্দুরের উদাম শরীর দেখে লজ্জে মিয়ে গেল। রোদ্দুর ভাই কি সত্যি তাকে মেয়ে মনে করে না? এতটুকু লাজ লজ্জে নেই? অবাক হয়ে উঠে দাঁড়িয়ে বলল, রোদ্দুর ভাই আপনি আমার সামনে খালি গায়ে দাঁড়িয়ে আছেন? তুই না আমার স্বপ্নে খালি গায়ে নাচানাচি করিস, তার বেলা এখন আমার খালি গা দেখে লজ্জা পাবার ভান ধরছিস কেন? তুই তো নির্লজ্জ। এই দু হাতে মুখ ঢেকে বলল, ছি। রোদ্দুর নিজের প্যান্টের বেল্ট খুলতে খুলতে বলল, ছি ছি করা, এখন আমি প্যান্টও খুলবো, দেখি তুই এরপরও কিভাবে আমার সামনে থাকিস। বলে একটানে প্যান্টের জিপার খুলে ফেলো। ওই সমস্ত শক্তি দিয়ে এক চিৎকার করে রুম থেকে বের হয়ে গেল। দরজা এখনো নড়ছে। ওই চিৎকারের শব্দ এখনো কানে আসছে। রোদ্দুর অবাক হয়ে ভাবলো, এটা কি হলো? অজান্তার তো অদৃশ্য হয়ে যাওয়ার কথা। এর আগে তো এতদিন তাই ঘটেছে। চিৎকার চেঁচামেচি করলেই না হয়ে যেত, আজ হঠাৎ দরজা দিয়ে পালালো কেন? দরজা তো এখনো নড়ছে। তাহলে কি অজান্তা সত্যি সত্যি এখানে ছিল? শিট। রোদ্দুর এক নজর নিজের দিকে তাকিয়ে বিছানায় ঝাঁপ দিল। বিছানার চাদর টেনে নিজেকে সম্পূর্ণ ঢেকে ফেল। ছি, ওকে এখন কি না কি ভাবছে। ওইকে এখন মুখ দেখাবে কি করে? নিচ থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। রোদ্দুর বিছানা থেকে উঠে গেল। চোখে মুখে হালকা পানি ছিটিয়ে বের হলো। হাতের কাছে রাখা ফুল হাতার টি শার্টটা গায়ে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। মুখের দিকে ভালো করে এক নজর দেখে নিচের দিকে তাকালো। না, প্যান্টের জিপার লাগানো আছে। তারপর বেশ স্বাভাবিকভাবেই নিচে নামলো। ড্রয়িং রুমে ভিড় জমে গেছে। ওইকে ঘিরে ছোটখাটো একটা জটলা। পিএইচডি ধারী থেকে শুরু করে পড়াশোনায় পড়া না জানা সবাই।
সবার মাঝে সোফায় শাহনূরকে জড়িয়ে অনবরত চোখের জল ফেলছে ওহি। রোদেলা এক পাশ থেকে ওহির পিঠে হাত বুলাচ্ছে। রোদ্দুর কাছে গিয়ে কপাল কুঁচকে বলল। কেউ এখানে কিসের জটলা? উত্তর দিল না। তবে ওহি বাদে বাকি সবাই একজোড়া করে চোখ দিয়ে রোদ্দুরকে গিলে ফেল। রোদ্দুর কপাল কুঁচকেই বলল। সবাই আমার দিকে এভাবে কেন তাকাচ্ছ? আমি কি করেছি? হঠাৎ অপূর্বর দিকে তাকিয়ে পড়তে হেসে বলল। আরে অপূর্ব যে, হোয়াটসঅ্যাপ ব্রো, কেমন আছিস? অপূর্ব মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। রোদেলা নীরবতা ভেঙে বলল। চাকরি পেয়েছিলাম, এখন আর করতে চাই না। জি না, না স্যার, মনে পড়ে না। আপনি হয়তো অন্য সেক্স। হে হে হে, আমি কি করব রোদ আপু? ও তো তেলাপোকা দেখে ভয়ে চিৎকার দিয়েছে, তাই না রে অজান্তা? অজান্তা কিছু বলো না। রোদেলা বলল। রোদ্দুর, ওহিকে কিছু বলেছিস? তোর রুম থেকে ভয় পেয়ে দৌড়ে বের হয়েছে। কিছু জিজ্ঞেস করেছি, বলছেও না কিছু জিজ্ঞেস করেছিস। রোদ্দুর আমতা আমতা করে বলল। তাই তো, আগে তো ভেবে দেখিনি। ও হ্যাঁ, আপু আসলে ভূত দেখে ভয় পেয়েছে, তাই না রে অজান্তা? অজান্তা এতক্ষণে চোখ তুলে তাকালো। রোদ্দুরের দিকে এক নজর চাইলো। রোদ্দুরের চোখে মুখে অসহায়ত্ব ফুটে উঠেছে। চোখ দিয়ে যেন বারবার বলছে, প্লিজ এই যাত্রায় বাঁচিয়ে দে। ওহি মাথা নিচু করে গাল মুছলো। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল। রোদ্দুর ভাইয়ের রুম অন্ধকার ছিল, ছায়ার মতো কিছু একটা দেখেছি। তারপর রক্ত চক্ষু নিয়ে রোদ্দুরের দিকে তাকালো। সবার চোখ মুখ দেখে মনে হচ্ছে কথাটা তাদের বিশ্বাস করতে বেগ পেতে হচ্ছে। ফজিলা খালা বলেই ফেলল। মা ওহি, পুরুষ ভূত নাকি মাইয়া ভূত ছিল? ওহি জবাব দেওয়ার আগে কুটি বলল। ও খালা, পুরুষ ভূত বিরুদ্ধ ভূত কুজা হইয়া পা ফালায়। সবে আগ্রহ নিয়ে কুটির দিকে তাকালো। ফজিলা সন্দেহ নিয়ে বলল। তুই কেমতে জানলি রে কুটি? কুটি হাত নেড়ে নেড়ে বলল। আমি জানবো না? আমি হইলাম গিয়া গন্ধ শিক্ষা বইলা দিতে পারি কোন বাড়ি ভূত আছে। এই বাড়ি আসার পর থেকে আমার এই ঘুমের মধ্যে বুইরা একটা ভূত ডিস্টার্ব করত। পরে একদিন স্যান্ডেলের ফটাফট শব্দ বাইর হইয়া দেখি এক কুজো ভূত। পরিচয় জিগাইতেই কইল উনি নাকি হিমদাদা আর পূর্বপুরুষ। ওনার নাম হইল গিয়া সক্কেল পরামানিক। রোদ্দুর এক ধমক দিয়ে কুটিকে থামিয়ে দিল। কুটি মেয়েটা মুহূর্তে নতুন গল্প ফেদে বসে। তার গল্প বানানোর প্রতিভা অসাধারণ। এতক্ষণে মুজিবুর রহমান মুখ খুললেন। চোখের চশমাটা টেনে নাকের ডগায় এনে তার উপর দিয়ে কুটির দিকে তাকালেন। তারপর বেশ গম্ভীর কণ্ঠে বলেন। মা কুটিরন, আমার পূর্বপুরুষের 4 ঘর পর্যন্ত সবার নাম জানি আমি। তাহাদের মধ্যে ছক্কা নাকি যেন নাম বললে, ছক্কা ছক্কা কেউ ছিল না। কুটি হাত কসলাতে কসলাতে বলল। আমি কেমনে কমু বড় বাজান? বুইরা ভূত যে মিছা কথা কইব তা তো ধারণার মধ্যে ছিল না। কি যুগ আইলো গো, ভূতেরও মিছা কথা কয়। ফজলা ফের কিছু একটা বলতে নিতেই রোদ্দুর থামিয়ে দেয়। তারপর শাহিনুরকে বলে। আর একটা কথাও না। মা, টেবিলে খাবার রেডি করো। অপূর্ব আয় তো, আমার পাশে বসবি তুই আজ। ওহি রোদেলার রুমে চিন্তিত মুখে বসে আছে। রোদেলার রুমে নেই, কিচেনে কফি করতে গেছে। রাতের বেলা ঘুমানোর আগে চা কফি কিছু একটা পান করে ঘুমানোর তার অভ্যাস হয়ে গেছে যে, তা ওহির অজানা নয়। তবে ওহি রোদ্দুর হিম নামক মানুষটাকে কেন জানি ভয় পাচ্ছে। এরকম সাংঘাতিক মানুষের সাথে একই ছাদের তলায় থাকাটাও বিপজ্জনক মনে হচ্ছে। রুমের দরজায় কারো ছায়া পড়ল। ওহি চমকে বলল। কে? রোদাপু? কেউ উত্তর দিল না। তবে মিনিট দুয়েক পর রোদ্দুর ভেতরে এক পা রেখে পড়ল। অজান্তা কি করিস? ওহি ভয়ে কুকড়ে গেল, কোনো উত্তর দিল না। রোদ্দুর 2 পা ভেতরে রেখে বলল। তুই অনেক ভয় পেয়ে গেছিলি না রে? তারপর নিজের মাথা চুলকে বলল। আসলে ব্যাপার হলো কি, রোদ আপু তোকে ছাদে ডাকে। কফি টফি কিছু একটা নিয়ে উপরে উঠতে দেখলাম। বলে রোদ্দুর চোখের পলকে উধাও হয়ে গেল। ওহি একটা নিঃশ্বাস ফেলে নিজের ফোনের দিকে তাকালো। রাত 11:30টার কাছাকাছি। গায়ের ওড়নাটা চাদরের মতো জড়িয়ে উঠে দাঁড়ালো সে। মাথার চুলগুলো পিছনে নিয়ে খোপা করে বড় ক্লিপ লাগালো। তারপর ফোনটা নিয়ে রুম থেকে বের হলো। ছাদে ওঠার সিঁড়ি রোদ্দুর ভাইয়ের রুমের পাশ দিয়ে। ওহি দরজার সামনে কয়েক সেকেন্ড দাঁড়ালো। দরজা ভেতর থেকে আটকানো। তারপর বড় বড় পা ফেলে ছাদে উঠে গেল। ছাদে জনমানবের চিহ্ন নেই। ওহি তবুও চারিদিকে নজর বুলালো। ছাদে লাইট জ্বালানো নেই। আজ আকাশে মস্ত বড় চাঁদও নেই।
তবুও চারপাশ একদম পরিষ্কার। ছাদে সে বাদে দ্বিতীয় কেউ নেই। তাহলে কি রোদ্দুর ভাই মিথ্যা বলল? ওই এগিয়ে গিয়ে দক্ষিণে রেলিং ধরে দাঁড়ালো। রোদ্দুর ভাইদের 2 তলা বাসা। আশেপাশের কাছাকাছি আর কোনো বাড়ি নেই। সামান্য একটু দূরে একটা সিমসাম বিল্ডিং চোখে পড়ে। বিল্ডিং এর 3 তলায় আলো জ্বলছে। দড়ি কেনার টাকা আছে তো অজান্তা? আচমকা কণ্ঠ শুনে চমকে গেল ওহি। পেছন ঘুরে দেখে রোদ্দুর দাঁড়িয়ে আছে। সে বুকে একদলা থুতু দিয়ে পড়ল। এইভাবে কেউ ভয় পাইয়ে দেয়? রোদ্দুর বিড়বিড় করে বলল, তুই যে ভূতের মতো যেখানে সেখানে উদয় হোস তা বেলা। সে এগিয়ে এসে ওহির থেকে কয়েক হাত দূরত্ব বজায় রেখে রেলিংয়ে হাত রেখে দাঁড়ায়। সামনের দিকে তাকিয়ে বলে, তুই বল দড়ি কেনার টাকা আছে তো? ওহি কৌতূহল নিয়ে প্রশ্ন করে, কিসের দড়ি? দড়ি কিনবো কেন? তুই তো সেকেন্ডে সেকেন্ডে ভালোই ভং ধরতে পারিস। তোকে নিয়ে সংসার করতে গেলে তো মুসিবতে পড়তে হবে রে। কি সব বলছেন রোদ্দুর ভাই? রোদ্দুর ভাই, তুই যদি এবার আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করিস তাহলে তোকে একদম খুন করে ফেলবো, তারপর নিজের গলায় দড়ি দিব। তাই বললাম দড়ি টড়ি কিনে রাখিস আগে থেকেই। আমি কিছুদিন পর অন্য একজনকে বিয়ে করছি। এটুকু বলেই রোদ্দুর ভাই হাই তুলল। ওহির কাঁপাকাঁপি অবস্থা। রোদ্দুর ভাই এসব জানলো কি করে? মেসেজ তো সিন করেনি। তাহলে কোনোভাবে কি তাহলে তার ফোন থেকেই দেখেছে? দেখেও এত নির্লিপ্ত কেন? এতক্ষণে তো কানের নিচে দুটো দেওয়ার কথা। তার মানে আননোন নাম্বার থেকে যে মেসেজগুলো পাঠানো হয়েছিল সেগুলো রোদ্দুর ভাইয়ের নাম্বার। ওহি আর চিন্তা করতে পারছে না। ধপ করে নিচে বসে পড়ল। রোদ্দুর 2 পা এগিয়ে এসে স্বাভাবিকভাবে বলল, তাহলে দড়ি কিনে রাখিস। টাকা না থাকলে আমার থেকে নিস, পরে শোধ করে দিবি। যা, ভুলেই গেছিলাম, তুই উপরে চলে গেলে টাকা শোধ করবে কে? আচ্ছা যা, আমি দড়ি কেনার টাকাটা ফিতরা হিসেবে দিব। ওহি অনেক কষ্টেও চোখের জল আটকাতে পারল না। তার ফিলিংসকেও এভাবে হাসির খোরাক বানাচ্ছে রোদ্দুর ভাই। সে কাঁদতে কাঁদতে বলল, আপনি এত নিষ্ঠুর কেন রোদ্দুর ভাই? রোদ্দুর ওহির থেকে কিছুটা দূরে নিজেও পা ভাঁজ করে বসে পড়ল। তারপর কাট কাট গলায় বলল, তুই আমাকে ভালোবেসে কি করেছিস রে অজান্তা? কিচ্ছু করিসনি, উল্টো এমন ভাব নিয়ে চলতি যেন আমি তোর রক্তের ভাই। 3 লাইনের একটা বাক্যে 3 বার করে রোদ্দুর ভাই করতি। আমার বাপেরও তো ক্ষমতা নেই তোর ফিলিংস বোঝার। শোন অজান্তা, পৃথিবীতে কেউ তোর নীরবতা বা নিঃশব্দতার পেছনের গল্প খুঁজতে যাবে না। তোর সাইলেন্সের আড়ালে লুকানো শব্দভাণ্ডার বোঝার ক্ষমতা কারো নেই। তাই কাউকে কিছু বলতে চাইলে মুখ ফুটে বলতে হয়, না হলে ওই মানুষটার আড়ালেই সব থেকে যায় সারা জীবন। এখন তো জানেন। কি জানি? ওটা কোনটা? মুখে বল, হাতে সময় নেই কিন্তু। ওই শেষমেশ বলেই ফেল, আমি আপনাকে ভালোবাসি রোদ্দুর ভাই। রোদ্দুর সঙ্গে সঙ্গে অন্যদিকে মুখ ফিরিয়ে তাকালো। ওহির এই বাক্য তাকে হাওয়ায় ভাসিয়ে নিয়ে গেল। তার হাত পা কাঁপছে। হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ যেন বেড়ে চলছে। না, আজ হয়তো অজান্তার হাতে ধরা পড়েই যাবে। মনের ভেতর অন্য ধরনের ভালো লাগা কাজ করছে। চোখের সামনে যেন হাজার রঙের প্রজাপতি ডানা মেলে উঠছে। সে চোখ বন্ধ করলো। ওহির বুকের ভেতর দুমড়ে মুছে গেল। রোদ্দুর ভাই তাহলে তাকে রিজেক্ট করলো? তাই তো, এই ভয়টাই তো এতদিন পেত সে। তার কান্নার বেগ বেড়ে গেল। কান্নার শব্দে রোদ্দুর পেছন ঘুরে তাকালো। স্বাভাবিক গলায় বলল, তোকে একটা রূপকথার গল্প শোনাই অজান্তা, কান্না থামিয়ে শোন। এক দেশে ছিল এক রাজকুমার। রাজকুমার ছোটবেলা থেকেই একটু রাগী ছিল, হুটহাট রেগে যেত। সেজন্য তার তেমন বন্ধু মানুষও ছিল না। বড় হওয়ার পর সেই দেশের এক দাসী মেয়ে রাজকুমারকে প্রেমের প্রস্তাব পাঠায়। রাজকুমার বহু মানুষের সামনে মেয়েটাকে কিছু কটু কথা বলে রিজেক্ট করে। দাসী মেয়েটা পণ করে যে করেই হোক রাজকুমারকে কষ্ট দিতে হবে। তখন সে নানা উপায়ে রাজকুমারকে ইমপ্রেস করার চেষ্টা করে। একটা সময় রাজকুমার দাসী মেয়েটার মায়ায় জড়িয়ে তাকে বিয়ে করতে চায়, কিন্তু বিয়ের দিন দাসী মেয়েটা ছলচাতুরি করে পালিয়ে যায়। রাজকুমারের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। তখন অন্দরমহলের এক রাজকুমারী এসে রাজকুমারের পাশে দাঁড়ায়, তার ক্ষত মোছার চেষ্টা করে। কিন্তু রাজকুমার এত অন্ধ ছিল
যে রাজকুমারীর চোখের ভাষা বুঝতে পারেনি। এর বেশ কিছুদিন পর রাজকুমার একদিন হঠাৎ রাজকুমারীকে শাড়ি পরিহিত অবস্থায় দেখে বেহুশ হয়ে যায়। তার চোখ আটকে যায় রাজকুমারীতে। সর্বপ্রথম রাজকুমারীকে দেখে তার অন্য ধরনের ফিলিংস হয়, একদম অন্য ধরনের ফিলিংস, যার সাথে সে অপরিচিত। এমনকি দাসী মেয়েটার জন্যেও তার সেসব অনুভূতি হতো না। তারপর থেকে রাজকুমার কেমন পাগল পাগল হয়ে যায়। যেই মানুষটাকে সবাই ভয় পেত সেই কিনা এক রমণীকে জমের মতো ভয় পাওয়া শুরু করলো। রমণীটা তার শয়নে স্বপনে এসে হানা দিত। চোখ খুললেও তাকে দেখে, বন্ধ করলেও তাকে দেখে। কি একটা অবস্থা! ক্রমেই রাজকুমারের ছটফটানি ভাব বেড়ে গেল। একটা সময় সে বুঝতে পারল রাজকুমারীকে সে ভালোবেসে ফেলেছে। তারপর সে লুকিয়ে রাজকুমারী ঘুমের সময় তাকে দেখে আসতো। একদিন হঠাৎ রাজকুমারীর ফোন হাতে নিয়ে ঘেঁটে জানতে পারে রাজকুমারীও তার জন্য পাগল, প্রায় তাকে ভালোবাসে। ব্যাস, রাজকুমারীর খুশি আর ধরে কে। সেদিন বাসায় ফিরেই সারা রাত রোমান্টিক গান গেয়ে গেয়ে নেচে গেল সে। বুকের ভেতর সে কি ভালো লাগা, নতুন স্বপ্ন, নতুন সংসার, সব কিছু রাজকুমারীকে ঘিরে। কিন্তু একটা সমস্যা হলো, রাজকুমার সারা দুনিয়ার সামনে একরকম আর তার ভালোবাসার কাছে অন্যরকম। সে পৃথিবীতে রাজকুমারীকে ভীষণ ভয় পায়। তাকে ছুঁয়ে দিতে ভয়, জড়িয়ে ধরতে ভয়, হাতে হাত রাখতে ভয়, সব কিছুতে শুধু ভয় আর ভয়। রোদ্দুর মুখ ঘুরিয়ে আবার অন্যদিকে তাকালো। ওহির কান্না অনেক আগেই থেমে গেছে। সে কেমন ঘোরের মধ্যে চলে গেছে যেন। নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। রোদ্দুর ভাইও তাকে ভালোবাসে। রোদ্দুর ভাইয়ের তাকে ছুঁতে ভয় থাকলেও তার তো নেই। সে এক লাফে উঠে রোদ্দুরের সামনে গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। রোদ্দুর চোখ বন্ধ করলো। তার হাত পা মেয়েদের মতো কাঁপছে। এর আগেও একবার না দুবার ওহিকে জড়িয়ে ধরেছে সে, কিন্তু এমন অদ্ভুত অনুভূতি হয়নি। অনেকক্ষণ পর ওহি রোদ্দুরের বুকে মাথা রেখে অবাক হয়ে বলল, আপনার হার্টবিট এত বেড়ে গেছে কেন রোদ্দুর ভাই? কেমন ধরাম ধরাম শব্দ হচ্ছে, আমার মাথাও যেন ঠেলে সরিয়ে দিতে চাইছে। রোদ্দুর এক ঝটকায় ওহিকে সরিয়ে উঠে দাঁড়ালো। তার গাল কান আবার লাল হয়ে গেছে। ওহি দেখতে পেলে নিশ্চিত খেপাবে। সে পা বাড়িয়ে বলল, এক চর খাবি, উল্টাপাল্টা কথা বলা, চল নিচে যাই। ওহি পেছন থেকে রোদ্দুরের ডান হাত টেনে ধরে বলল, এত তাড়াতাড়ি যাবেন রোদ্দুর ভাই? প্রতীক্ষার পর আপনাকে পেলাম। তো আর কি করতে চাস? জড়িয়ে ধরলি নির্লজ্জের মতো, তাতে হলো না? ওহি মুখ টিপে হাসছে। সে বেশ বুঝতে পারছে দাবার চাল উল্টে গেছে। এতদিন সে রোদ্দুরকে ভয় পেত, এখন রোদ্দুর তাকে ভয় পায়, তার কাছে যাওয়াতে ভয় পায়। ওহি রোদ্দুরের হাত ধরে তার সামনে গেল। পায়ের উপর ভর দিয়ে উঁচু হয়ে বলল, চুমু খাবো। রোদ্দুর ছিটকে পেছনে সরে পড়ল। ও মাই গড, কি সাংঘাতিক! তুই নিচে যা তো অজান্তা। যাব না, চুমু দিবেন তারপর যাব। রোদ্দুর আরো দুপা পিছিয়ে গিয়ে ফুলরে বসে পড়ল। কাঁপা কাঁপা গলায় পড়ল, তুই আমায় নির্ঘাত হার্ট অ্যাটাক ঘটিয়ে মেরে ফেলবি অজান্তা। আই হেট ইউ। ওহি এগিয়ে গিয়ে মুখটা নিচু করে রোদ্দুরের বাম গালে একটা চুমু দিয়ে দৌড়ে নিচে নেমে গেল। রোদ্দুর গালে হাত রেখে সাদা শুয়ে পড়ল। এই মেয়েটা নিশ্চিত তার পৃথিবী উলট পালট করে দিবে। সকালবেলা রোদেলার ঘুম ভাঙলো ওহির ডাকে। চোখ না খুলেই ঘুম জড়ানো কণ্ঠে বলল, রোদ্দুর, আমি জানি ওই তেলাপক্কা। ওহির মুখে হাসি ফুটে উঠল। রোদেলা আপু তাকে যখন যা মনে চায় তাই বলে ডাকে। কিছুদিন হয়তো পাখি বলে ডাকবে। সে মন খারাপ করে বলল, আপু ওঠো তো, এখন তোমার ভোর এখন নেই, 10টা বাজে প্রায়। রোদেলা এক লাফে উঠে চিন্তিত গলায় বলল, এত ভোরে চালাস কেন পাখি? তোরা কেউ ডাকিসনি কেন রে? আমার কলেজে যেতে হবে তো। প্রথম পিরিয়ডে তোরা কেউ ডাকিসনি কেন রে? আমার কলেজে যেতে হবে তো। প্রথম কেন, তোমায় কি কোনোদিন বকা দিয়েছে নাকি আপু? রোদেলা মাথার চুলগুলো হাত খোপা করতে করতে বলল, প্রথম পিরিয়ডে সি গার্লস সেকশনে আমার ক্লাস। সাদিদ স্যার অনেক স্ট্রং। কেউ দেরিতে গেলে কিভাবে যেন বুঝে যাই। মনে হয় সিসিটিভি ফুটেজ চেক করে সব সময়। পাখিরে, গত পরশুদিন আমি ক্লাস নিচ্ছি ছেলেদের,
হুট করে রুমে ঢুকে পড়ল। আমি তো ভয়েই শেষ, একদম কাঁপাকাঁপি অবস্থা। মার্কার দিয়ে বোঝে মিস, একটু সাবধানে সব করবেন, এত ভয় পেলে চলে? ছিলাম। ভয়ে হাত থেকে মার্কা নিচে পড়ে গেল। শুধু পড়লে তাও হতো, গড়িয়ে ওনার পায়ের কাছে গেল। উনি নিজেই হাত দিয়ে ওহি রোদেলার মুখ থেকে লুকিয়ে হাসছে। হাসি থামিয়ে কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, কি করলো আপু? দিয়ে উঠিয়ে আমার সামনে ধরে বললেন। আমি জড়তা নিয়ে মার্কার হাতে দাঁড়িয়ে অপেক্ষা করলাম কখন উনি রাউন্ড শেষ। মিস রোদেলা, আপনি ক্লাস নিন, দেখি কেমন পড়ান। আমিও করি কি করাচ্ছেন। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আচ্ছা করান। কিন্তু উনি কি করলো জানিস? আরে হিরোদের মতো হেঁটে একদম পিছনের বেঞ্চে গিয়ে বসলেন। তারপর আমার দিকে চেয়ে হাসলেন, গালে হাত রেখে বললেন, এদিকে আমার অবস্থা শেষ। মুখ দিয়ে কোনো কথাই বের হয় না। ছেলেগুলো ফজিলের মতো মুখ। ওহি আর নিজেকে ধরে রাখতে পারল না, হো হো করে হেসে দিল। রোদেলা চোখ পাকিয়ে ওহির দিকে তাকালো। ওহি হাসতে হাসতেই বলল, সরি আপু, তোমার ওই অবস্থা ইমাজিন করে আমার বড্ড হাসি পাচ্ছে। তো মুখ টিপে হাসছে, স্যারও হাসছে। আমি অনেক কষ্টে মুখ। রোদেলা উঠে দাঁড়ালো। আজ যে হলিডে তার রোদেলা আপুর এখনো খেয়ালে আসেনি, সেটা ওহি বেশ বুঝতে পারছে। এর আগে এক শুক্রবারে রোদেলা আপু নাকি কলেজের গেটে তালা দেখে মনে পড়েছে আজ শুক্রবার। আজও শুক্রবার, সেটা মনে নেই। 10 মিনিটের মাথায় রোদেলা রেডি হয়ে নিচে নামলো। তারপর না সাদা কালোর কম্বিনেশনে 3 পিস, মাথার চুলগুলো পেছনে উঁচু করে ক্লিপ দিয়ে আটকানো, সামনে ছোট করে কাটা চুলগুলো ঘাড়ের কাছে ঝুলে আছে। মুসিবতে পড়লাম, কিছু মনে নেই। ওহি আর রোদ্দুর দুজন দু সোফায় বসেছিল। দুজনে মুখ তুলে রোদেলার দিকে তাকালো। রোদেলা আবার বলল, সেন্টেন্স কাকে বলে সেটাই ভুলে গেছি। বুঝতে পারছিস কি অবস্থা? তুই তাহলে হাসতে থাক, ততক্ষণে আমি রোদ্দুর গম্ভীর হয়ে ফোন চালানোয় মনোযোগ দিল, যেন রোদাপুর কথা সে শুনতেই পায়নি। আর ওহির ব্যাপারটা রোদাপু জানার পর থেকেই রোদুর লজ্জা পাই। আপু, আজ হলিডে, তোমার কলেজ বন্ধ, মাথাতে নেই? রোদেলা মনে মনে নিজেকেই বকা দিল। একই মন হয়েছে তার, কিছুই মনে থাকে না। এখন নিশ্চিত সবাই তাকে নিয়ে মজা নেবে। ওহি মুচকি হেসে রোদেলার কানের কাছে মুখ নিয়ে আসতে পড়ল। কি আপু, কলেজে কি এমন আছে যে শুক্রবারও মাথায় নেই? যাওয়ার জন্য একদম রেডি? রেডি হয়ে কলেজ যাই। তোরা কোথাও যা। রোদেলার লজ্জা মিশ্রিত মুখে নিচের দিকে তাকালো। ঘুরে উপরের দিকে যেতে নিতেই ওহি আবার টেনে ধরল, বলল, আপু, আমরা এখন ঘুরতে যাব এবং তুমিও সাথে যাবে। রেডি তো হয়েই আছে, চলো। রোদেলা এতক্ষণে যেন বুঝতে পারলো। ওই দিকে চেয়ে চোখ পাকিয়ে বলল, তোরা কোথাও যাবি একত্রে? দুজন নতুন পোশাক পরে ফিটফাট হয়ে বসে আছিস, ব্যাপার কি? কাজী অফিসে যাওয়ার ধান্দা নাকি? রোদ্দুর ফোনটা নিজের প্যান্টের পকেটে ঢুকিয়ে রেখে উঠে দাঁড়ালো। সে আজ কালো চেক শার্ট পরেছে, হাতা ফোল্ড করে বলল, রোদাপু, হাতির ঝিল যাব, হাঁটা ধরো। হুম। ইয়ে মানে হ্যাঁ আপু, তোমরা দুজন মেয়ে মানুষ একা ছাড়া যাবে না, সেজন্য আমি যাচ্ছি। রোদেলা ওহির গাল টেনে রোদ্দুরের দিকে তাকালো, হাসি মুখে বলল, ওহি মার খাবি কিন্তু। তার মানে আমাকে রেডি করা? ওহি বলল, কারো খাওয়া হয়নি তো, খালামণি বকা দিবে, নাস্তা দিবে, রওনা দেই। ওরা গাড়ি নিয়ে বের হয়নি, দুটো রিক্সা করে হাতির ঝিল রওনা দিয়েছে। আগের রিক্সায় ওহি আর রোদেলা, তার পিছন পিছন রোদ্দুর একা অন্য রিক্সায় এসেছে। দুপুর হয়ে গেছে প্রায়, খা রোদ থাকার কথা, কিন্তু আজ রোদ নেই। আকাশ অনেকটা মেঘলা, তবে বৃষ্টি আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না। রোদেলা এগিয়ে গিয়ে ব্রিজটাতে দাঁড়ালো। ঝিরিঝিরি বাতাস বইছে, তাতে ওনার আঁচল উঠছে, সাথে চুল। রোদেলা চুলগুলো কানের পাশে গুজে দিয়ে জলের দিকে তাকালো। ব্রিজের নিচের জল কালো, তবে দুর্গন্ধ নেই। ওহি রোদ্দুর এসে রোদেলার পাশে দাঁড়ালো। ওহির ফোন হাতে কি যেন করছে, হঠাৎ ফোন থেকে দৃষ্টি সরিয়ে পড়ল। আপু, ওইদিকে চলো তো, বসার মতো জায়গাগুলো আছে না, ওখানে বসবো। ওহিকে অনুসরণ করে পেছন পেছন দুজন হেঁটে গেল। ওহি এগিয়ে গিয়ে বসলো। রোদেলা তার পাশে বসে রোদ্দুরকে বলল, তুই সকালবেলা বললি না যে আজ শুক্রবার, তাই তো? তুই তো ভারী দুষ্ট হয়ে গেছিস রে পাখি। সে কি? আমি কি আসতে চেয়েছি নাকি আপু? অজান্তা জোর করলো। ওহি রোদ্দুরের কথা কানে না নিয়ে রোদেলার এক হাত চেপে উত্তরের দিকে তাকালো, আঙ্গুল উঁচিয়ে বলল,
আপু ওই দেখো কি কিউট একটা বাচ্চা মেয়ে। ওহি জানে তার রোদা আপু বাচ্চাদের জন্য পাগল। যতবার আপুর সাথে বাইরে বের হয়েছে ততবার বাচ্চা দেখলেই হুঁশ থাকতো না রোদাপুর। কোলে নিত, পারমিশন নিয়ে ছবিও তুলতো। রোদেলার বাচ্চা মেয়েটার দিকে চোখ পড়তেই মুখে হাসি ফুটে উঠল। উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ভালো তো, চল। হাতি ছিলে। ওহি রোদ্দুর দুজনে চমকে উঠল। ততক্ষণে রোদেলা মেয়েটার কাছে গেছে। মেয়েটা ইট সিমেন্টের তৈরি বসার জায়গায় বসে আছে, হাতে একটা চিপসের প্যাকেট। রোদেলা হাত বাড়িয়ে কোলে নিয়ে পড়ল। আজ দিয়ে কতবার আসলি? 1000 বার। বাচ্চা মেয়েটা খিলখিল করে হাসছে রোদেলাকে দেখে। ছোট ছোট হাতে রোদেলার গলা জড়িয়ে পড়ল। আন্টি আমি ভালো, তুমি কেমন আছো? রোদেলা সিনজার নাক টেনে পড়ল। গন্ধযুক্ত কালো পানি ছাড়া দেখার মতো কিছুই নেই। ওহি, ও তো ওহি। আজ তো দাদু আসেনি, দাদু বাসায়। আমি আজ পাপার সাথে এসেছি। ওহি, ও তো সিনজা, ওকে তো আমি চিনি। সিনজা পেছনে হাত বাড়িয়ে পড়ল। তোমার পেছনে আন্টি। রোদেলা মাথা ঘুরিয়ে যাকে দেখল, সঙ্গে সঙ্গে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল যেন। মুখের হাসি উধাও হয়ে গেল নিমিষেই। সে তোতলানোর স্বরে পড়ল, এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু সিনজা বাবুকে দেখি। সাদিদ ভুরু কুঁচকে রোদেলার দিকে চেয়ে আছে, যেন হিসেব মেলাচ্ছে। সে এগিয়ে এসে সিনজার হাত ধরে বলল, মিস রোদেলা জান্নাত, আপনি কি আমার মেয়েকে আগে থেকেই চিনতেন? রোদেলা সিনজাকে কোল থেকে নামিয়ে দিল। আশেপাশে মাথা ঘুরিয়ে ওহি আর রোদ্দুরকে খুঁজলো। এরা দুটো আবার কোথায় গেল তাকে এমন বিপদের মাঝে ফেলে? সিনজা তাহলে সাজিদ স্যারের মেয়ে? রোদেলা ধপ করে বসার জায়গাটাই বসে পড়ল। সে যতই চাচ্ছে সাজিদ নামক মানুষটা থেকে দূরে থাকতে, ততই পরিস্থিতি ঠেলে তাকে সামনে এনে দিচ্ছে। আজ হলিডের দিনেও এমন দেখা হওয়ার কি খুব দরকার ছিল? সাদিদ সিনজাকে মাঝে রেখে রোদেলার পাশে বসে পড়ল। রোদেলার দিকে চেয়ে পড়ল, মিস রোদেলা, আমি কিছু জিজ্ঞেস করেছি। খেয়ে ভালো হয়ে গেছে, কিন্তু তুমি একা কেন? দাদু কোথায়? তা পাপা কোথায় সিনজা? সাদিদ স্যার, আমার সিনজার সাথে পরিচয়ের বেশি দিন হয়নি, 1 মাসের মতো হবে। সেদিন বাচ্চাদের পার্কের পাশ দিয়ে যাচ্ছিলাম, সিনজা ও দাদুর সাথেই খেলছিল। আবার আমার বাচ্চা খুবই পছন্দ। সিনজাকে দেখে ভালো লাগলো। বাবা ভালো। কেউ আর কোনো উত্তরে কথা বলল না। হঠাৎ করে রোদেলার দু চোখ বিস্ফোরিত হয়ে গেল। সেদিন তো সাদিদ স্যারের বাবা বলেছিল যে সিনজার মা নেই। সিনজার জন্মের সময় ক্রিটিক্যাল কন্ডিশনে মারা গেছে। তার মানে সাদিদ স্যার এখন একা সিনজাকে বড় করছে? রোদেলার মাথা ঘুরছে। সে উঠে দাঁড়িয়ে পড়ল। ভালো লাগলো সেজন্য। সামনে এগোনোর আগেই সিনজার চিপস খাওয়া বাদ রেখে বলল, আন্টি তুমি যাবে না? আজ সারাদিন আমার সাথে থাকবে। রোদেলা একই মুসিবতে পড়ল। সে সিনজার দিকে চেয়ে বলল, কথা বললাম, চকলেটও দিলাম, আপনার বাবার সাথে গল্প টল্প করেই চলে আসলাম। মাঝে আর দেখা হয়নি, আজ দেখা হলো। আপনার সিনজা তার ওনার এক কোণা চেপে ধরে নাকি সুরে বলল, আমি কিন্তু কেঁদে দেবো আন্টি, তুমি আজ আমার সাথে ঘুরবে। সাদিদ মেয়ের মাথার চুলগুলো এলোমেলো করে মুচকি হাসলো। রোদেলার দিকে চেয়ে বলল, থেকে যান মিস রোদেলা, আজ আমরা 3 জন ভালো কোনো রেস্টুরেন্টে লাঞ্চ করবো একত্রে। রোদেলা অসহায় দৃষ্টি নিয়ে বসে পড়ল সিনজার পাশে। রোদ্দুর ভাই, ফেরিতে উঠবো। কেন? আজব, ফেরিতে মানুষ কেন ওঠে? পানি দেখবো। রোদ্দুর কপাল কুঁচকে ওহির দিকে তাকালো। এই মেয়েকে সাথে নিয়ে একা কোথাও যাওয়া যাবে না, তাকে পাগল করে দেবে। সে শক্ত কণ্ঠে বলল, পানি জীবনে দেখিসনি অজান্তা, পানি দেখার কি আছে? দেখেছি, কিন্তু এমন কালো কুচকুচে দুর্গন্ধযুক্ত পানি দেখিনি। আজ সেটা দেখবো। তো এখান থেকে দেখ না, ফেরিতে উঠতে হবে কেন? আমি সাঁতার জানি না বলে এতদিন উঠিনি, কিন্তু আজ উঠবো। আজ আপনি পাশে থাকবেন যে। রোদ্দুর হাঁটতে হাঁটতে বলল, অজান্তা, আমিও সাঁতার জানি না। আয়, উঠতে হবে না, রোদাপুকে খুঁজতে হবে। তুই আমার বোনটাকে কার সাথে পাঠালি কে জানে। আমার বোনের কিছু হলে তোকে কিন্তু কামড়ে খেয়ে ফেলবো অজান্তা। কাকে কামড়াবেন? বয়স্ক পুরুষালী কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে রোদ্দুর তাকিয়ে দেখে ওই পেছনে নেই। এক বাদামওয়ালা তার কামড়ানো প্রসঙ্গে খুব কৌতূহল দেখাচ্ছে। মানুষটার সামনে দুটো দাঁত পড়ে আছে, কিন্তু দেখে মনে হচ্ছে তার দাঁত পড়ার বয়স এখনো হয়নি।
সে ফাঁকা দাঁতের পাটি বের করে আবার বলল, কাকে কামড়াবেন ভাই সাহেব? আশেপাশে তো কাউকে দেখি না। আপনাকে কামড়াবো, খুশি? এইটা কি কোন ভাই সাহেব? তার চেয়ে বরং আমি 20 টাকার বাদাম নেই, এই বাদাম কামড়ান। রোদ্দুর কিছু বলল না। সে চেয়ে আছে কাউন্টারের দিকে। ওই ফেরিতে ওঠার জন্য টিকিট কাটছে। রোদ্দুরের মাথায় রক্ত উঠে গেল। মেয়ে এত পেকে গেছে। ওই টিকিট দুটো হাতে হাস্যোজ্জ্বল মুখে এগিয়ে আসছে। তার গায়ে পা পর্যন্ত গাউন, মাথায় নীল হিজাব পেঁচানো, গায়ে ফিনফিনে নীল ওড়নার দুপাশ বাতাসে পালতোলা নৌকার মতো উঠছে। টানা টানা চোখ দুটো অনবরত হেসে যাচ্ছে। দূর থেকে ঠোঁটের উপর বাদামি তেলটা উকি দিচ্ছে। রোদ্দুরের চোয়াল শীতল হয়ে আসলো। বুকে তীব্র ব্যথা শুরু হলো, ভালোবাসার ব্যথা। এই মেয়েকে সে কিভাবে আঘাত করবে? প্রতিনিয়ত সে নিজেই তো অজান্তা নামক রমণীতে খুন হচ্ছে। ওই এগিয়ে এসে রোদ্দুরের হাত চেপে বলল, রোদ্দুর ভাই, টিকিট কিনেছি।